আজকে মেইনলি আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করব। আমাদের আজকে ক্লাসের নাম হচ্ছে অন-সাইট এসইও পার্ট 1। অন-সাইট আসলে এসইওর জগতে দুইটা কথা দেখবেন সবসময় হয়ে থাকে যে এসইও কয় ভাগে বিভক্ত। সবাই দেখবেন বলবে দুই ভাগে, একটা হচ্ছে কি অন পেজ এসইও আর একটা বলবে অফ পেজ এসইও। অন পেজ কি? অন পেজ হচ্ছে একটা সাইটের ভিতরে যা যা কাজ করতে হয় সেটাই মূলত অন পেজ এসইও, মানে সাইটের ভিতরে যা কাজ করে থাকে। যেমন একটা দোকান, আমরা বলেছিলাম যে একটা দোকান দেওয়ার সময় কি করতে হয়। অবশ্যই দোকান দেওয়ার আগে সেটার মানে নাম এবং একটা জায়গা নিতে হয়। তো আমাদের এভাবে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের মূলত একটা কি করতে হয়, ডোমেইন নেম কিনতে হয়, একটা হোস্টিং কিনতে হয়। কিভাবে কিনতে হয় এগুলো আমরা দেখব। তো ডোমেইন হোস্টিং কেনার পরে সাইটের ভিতরে যা যা কাজ করতে হয়, মানে দোকানের ভিতরে যা যা কাজ করতে হয় সেটা সাইটের মধ্যে, তো আমরা সাইট দিয়ে করতে গেলে সাইটের মধ্যেও করতে হবে। তো সেটা অন পেজ এসইও। আর দোকান রেডি হওয়ার পরে যেমন মার্কেটিং করে, বিলবোর্ড লাগায়, পোস্টারিং করে, মাইকিং করে, তো এইটা ওয়েবসাইট রেডি হওয়ার পরে ওয়েবসাইটের বাইরে মানে ভিতরে লগ ইন না করে যা যা কাজ করতে হয় ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে মার্কেটিং এর পারপাসে, সেটা হচ্ছে অফ পেজ এসইও। ওকে, তো আজকে আমরা মেইনলি যে ক্লাসটা করব এটার মাধ্যমে আমরা কিভাবে একটা কমপ্লিট সাইট। স্যার আমাদের একটা সিকোয়েন্স মানে হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্যার আমাদের আর্টিকেল রাইটিং এর মূল প্র্যাকটিক্যাল কিভাবে করবো ওইটা মানে করানো হয়নি, শুধু আর্টিকেল রাইটিং কিভাবে কি কি সিকোয়েন্স থাকা দরকার এগুলো করানো হয়েছে। আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে আমরা সেখানে যাওয়ার আগে আপনি আরেকবার আপনার কোশ্চেনটা বলেন, আমি এরপরে জি বলি। স্যার বলতেছিলাম যে স্যার আমাদের শুধু আর্টিকেল রাইটিং এর বোঝানো হয়েছে যে একটা আর্টিকেলে কি কি থাকা দরকার, জি, যে একটা আর্টিকেল কিভাবে আমরা ইয়া করবো মানে প্র্যাকটিক্যালি ওটা নাকি দেখানোর কথা ছিল এই ক্লাসে, এটা তো করা হয়নি মানে। আচ্ছা, আর্টিকেলটা মানে কি করার জন্য বলেন? স্যার একটা আর্টিকেল নিয়ে স্যার কিভাবে পাবলিশ করানো। আপনি সাইট না হলে পাবলিশ কিভাবে করবেন আর্টিকেল? আপনার যদি সাইটই না থাকে আপনি কোথায় আর্টিকেল পাবলিশ করবেন? এটা আগে আপনাকে এই জন্য সাইট লাগবে। আমরা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছি। ফার্স্ট আমরা, আচ্ছা আমি আবার তাহলে আপনার কথা থেকে একদম প্রথম থেকে আসি। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে একটা সাইট করার জন্য, এটা আমার ধরেন এক স্টুডেন্টের, এরকম আমার হাজার স্টুডেন্ট আছে তাদের সাইট, এবং সবাই অনেক ভালো আর্নিং করতেছে। আমি নিজেও তো সাইট নিয়ে কাজ করি। তো এই সাইট নিয়ে কাজ করতে হলে বা কোনো ক্লায়েন্টের কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, যে আপনারা একটু উত্তর দিবেন। একদম বিগিনিং এ আমাদের কি করতে হবে সাইট নিয়ে কাজ করতে গেলে? ধরেন আমি একটা অ্যামাজন অ্যাফিলিয়েটের নিশ সাইট রেডি করব বা সাইট দিয়ে ইনকাম করব, অথবা গুগল অ্যাডসেন্সের, অথবা আমার কোনো বিজনেস প্রতিষ্ঠানের জন্য আমি একটা সাইটের মাধ্যমে আমার ক্লায়েন্ট পাবো। তো প্রথমে আমাদের কি করতে হবে? স্যার একটা নাম আর একটা জায়গা লাগবে। না, প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। জি জি জি। সর্বপ্রথমে আমাদের কিওয়ার্ড, বা ওই যে কিওয়ার্ডের আগে তো আমাদের নিশ সিলেক্ট করতে হয়। যদি কেউ বিজনেস করে তাহলে তার মাথায় তো থাকেই যে আমি হচ্ছে, আমার নিশ হচ্ছে ইমেজ এডিটিং, বা আমার নিশ ডিজিটাল মার্কেটিং, আমার নিশ দেশের মধ্যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে কাজ করা, বা দেশের বাইরে, অথবা এরকম হাজার হাজার হতে পারে, ক্লিনিং সার্ভিস, এই সেই বিভিন্ন। আবার যদি অ্যামাজন অ্যাফিলিয়েট নিশ হয়, হাজার হাজার প্রোডাক্ট সাইট আছে, হতে পারে আপনি মাউন্টেন বাইক নিয়ে কাজ করবেন, বা ধরে নিলেন আমার স্টুডেন্টের মতো যে কিচেন আইটেমের বিভিন্ন জিনিস নিয়ে কাজ করবেন, বা এরকম বাথরুম হাউসহোল্ড এগুলো নিয়ে। তো আমরা একটা নিশের পরেই কিন্তু কিওয়ার্ড খুঁজি, সেই কি যেমনটা আপনারা কিওয়ার্ড রিসার্চ করেছেন, ভালো ভালো আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করি। কিওয়ার্ড রিসার্চ কেন করি আমরা? এক কথায় আর্টিকেল লেখার জন্য। অবশ্য কিওয়ার্ড রিসার্চের পরে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে কাজ করেছি, যে ওই কিওয়ার্ডগুলোকে আরেকটু ফার্দার অ্যানালাইসিস করা, কিওয়ার্ডগুলোতে কেন তারা র্যাঙ্কিংয়ে গেল, তারা র্যাঙ্কিংয়ে যাওয়ার কারণে তারা অফ পেজ এসিও, ওই যে ব্যাকলিঙ্ক কোথায় কোথায় করেছে, কিছু বেট টের করেছিলাম তাদের কত বেশি ব্যাকলিঙ্ক। তো কম্পিটিটর অ্যানালাইসিসের পরেই আসে হচ্ছে আর্টিকেল রাইটিং। অবশ্যই এর আগে ডোমেইন হোস্টিং কিনলেও হয়, তবে আমরা আর্টিকেল রাইটিংয়ে আসলেই আমাদের বেটার সিকোয়েন্স থাকে। আর্টিকেল রাইটিংয়ে কিন্তু আমরা মূলত, হ্যাঁ আপনি যেটা বললেন এই জিনিসগুলোই আমরা শিখি। এবং আর্টিকেল রাইটিংয়ে যেমন ধরেন আপনার কিওয়ার্ড পেলেন যে বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার, তখন কিন্তু আপনাকে কি লাগবে, সেই আর্টিকেলটা আসলে লাগবে। যেমন এক্সাম্পল এখানে যদি আসি,
বাথরুমের মধ্যে আসলাম, এখানে ধরেন কোন একটা কিওয়ার্ড এভাবে যে 110 ভোল্ট বা ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, দেখেন এটা হচ্ছে কি আমার স্টুডেন্টের এক্সাম্পল কিওয়ার্ডস একটা কি 110 ভোল্ট ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, এটা হচ্ছে তার কিওয়ার্ড। তো সেই কিওয়ার্ড দিয়ে শুরুতে আমরা কি করি, আগে একটা আর্টিকেল লিখি। আর্টিকেল লেখার সময় আমাদেরকে কি করতে হবে, আমরা বলেছি বিভিন্ন ফরম্যাটে আমরা লিখতে পারি, কিওয়ার্ডের প্লেসমেন্ট, কিওয়ার্ডের ডেনসিটি, এই জিনিসগুলো মেনটেন করে আগে আমাদের কিন্তু আর্টিকেল লিখে নিতে হবে। আর্টিকেল লিখতে থাকবো আর এর পরেই কি আমরা ডোমেন হোস্টিং কিনবো। আজকের ক্লাসে আমরা ডোমেন হোস্টিং কি, ডোমেন হোস্টিং কিভাবে কিনবো, ডোমেন হোস্টিং দিয়ে কিভাবে আমরা আস্তে আস্তে এরকম বা এর থেকেও সুন্দর করে একটা সাইট তৈরি করব, সেই জিনিসগুলো আমরা দেখব। এইগুলো হওয়ার পরেই কিন্তু দেন আমরা আর্টিকেল এখানে পাবলিশ করব, কারণ আমাদের সাইট না থাকলে কি আমরা, মানে আপনার দোকানই নাই, তো আপনি কি দোকানের মধ্যে প্রোডাক্ট রাখতে পারবেন? পারবেন না। আপনি শুধু শুরুতে আইডিয়া জেনারেট করেছেন যে আপনি ক্লোদিং আইটেম নিয়ে কাজ করবেন, বা আপনি ধরেন কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করবেন। আপনার কসমেটিক্স আইটেম এগুলো হচ্ছে কিওয়ার্ড, যে কি কি টপিকস নিয়ে বা কি কি প্রোডাক্ট আগে আনবেন, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনার কিওয়ার্ড হওয়ার পরে আপনার মার্কেটটা একটু ভালো মতো আরেকটু অ্যানালাইসিস করলেন যে এই টপিকসে আসলেই ভালো করা যাবে কিনা। এরপরে আপনি হচ্ছে কি করতে পারেন, দোকান নিতে পারেন বা কিছু প্রোডাক্ট আগে থেকেই নিয়ে আসতে পারেন, নিয়ে এসে আপনার বাসায় রাখতে পারেন, কারণ দোকানটা সাজাইতে তো লাগবে আমাদের সেভাবে আর কি আর্টিকেল। ওই প্রোডাক্টটাই হচ্ছে আমাদের অনলাইনের জন্য আর্টিকেল। আমরা 2-4টা আর্টিকেল লিখতে থাকবো। লিখতে থাকা অবস্থায় যেমন প্রোডাক্ট 2-4টা নিয়ে আসলেন, এর মধ্যে দোকানের নামটা এই সেই রেজিস্ট্রেশন করলেন, এরপর দোকানটা পুরাপুরি ভিতরে কিন্তু ডেকোরেশনের কাজটা কমপ্লিট করার পরেই দোকানের মধ্যে প্রোডাক্টগুলো সাজাবেন। আর আমাদেরও সেম ভাবে আমরা কি কিওয়ার্ড নিয়ে কাজ করব সেই কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখতে থাকবো। আর এর মধ্যে আমরা ডোমেন হোস্টিংটা নিব, ডোমেন হোস্টিং নিয়ে আমরা সাইটটা প্রথম রেডি করব। সাইটের ভিতরে বিভিন্ন কাস্টমাইজেশন আছে, বিভিন্ন ডেকোরেশন আছে, যেটাকে আমরা থিম কাস্টমাইজেশন বলি, কি কি ক্যাটাগরি রাখবো। দেন আমরা ওই যে আগে লেখা সেই আর্টিকেলটা, যে আর্টিকেল রাইটিং এর ক্লাস আমাদের হয়েছে, এরপরে আর্টিকেলটা কিভাবে সুন্দর করে ভিতরে গিয়ে বাটন টাটন দিয়ে আমরা এই যে পাবলিশ করব। যেমন আমি যদি আরো ভালো ভালো বেটার সাইট আমার স্টুডেন্টের কয়েকটা সাইট দেখাই, যেমন হচ্ছে স্পিকার এরিয়া এর আগে দেখিয়েছিলাম, বা আমার সাইট হতে পারে। এইখানে আমাদের ধরেন কোন 1-2টা আর্টিকেলের মধ্যে গেলাম, সিঙ্গেল সাব ব্লেন্ডার, ধরেন এটার মধ্যে গেলাম আমরা এদিক থেকে, যেমন জুইসার কিং বা এরকম আরো বিভিন্ন আমরা যে সাইট টাইট গুলো পেয়েছি। ওকে, যেমন এই সাইটটা দেখতে পাচ্ছেন আর্টিকেলটা পাবলিশ করেছে কখন, যখন আগে সাইটটা রেডি তারপরে। আচ্ছা, আমার এই বিষয়গুলো কি বুঝতে পেরেছেন, নাকি আরো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন্স করতে পারেন? না স্যার, ঠিকঠাক বুঝতে পারছি না। আচ্ছা, কোনো কনফিউশন নাই তো? আপনার আবার মনে হচ্ছে না যে ভুল না না শিখতেছেন না বা স্যার। ভুল দিকে যাচ্ছেন? এমনটা কিন্তু না না। না স্যার, না। আপনাকে আগে সাইট লাগবে, দেন আমরা সুন্দর করে সাইটের মধ্যে আর্টিকেল পাবলিশ করব, বাটন নিব এই সেই, কারণ সাইট না থাকলে তো আমরা আর্টিকেল কোথায় পাবলিশ করব। এটা আর কি। ওকে, তো আমরা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নিচ সিলেক্ট করেছিলাম, এরপরে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, ভালো ভালো কিছু কিওয়ার্ড পাওয়ার পরেই এই যে এই সাইটের কথা যদি বলি, যে জুইসার ব্লেন্ডার নিয়ে 2-4টা ভালো ভালো কিওয়ার্ড পাওয়ার পরেই কিন্তু ডোমেন নেমটা নেওয়া হয়েছে, যে আমি, হ্যাঁ, আমি এই রিলেটেড কিওয়ার্ড পেয়েছি, ইজি কিওয়ার্ড, এখন ফাইনালি আমি এইটা নিয়ে কাজ করব। বা ওই যে বিভিন্ন নাইফ অ্যাডভাইজার, যেমন কি যেন, যাই হোক এটার নাম knifeadvisor.com। হ্যাঁ, ফর অ্যান এক্সাম্পল, এই যে এই সাইটটা দেখতে পাচ্ছেন, নাইফস নিয়ে সে কাজ করতেছে কেন, কারণ সে আগে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিয়েছে যে কি কি কিওয়ার্ড নিয়ে আসলে কাজ করা যায়।
ওকে, কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করা যায় সেই টপিকস নিয়ে বিভিন্ন কিওয়ার্ড এই যে রিসার্চ করেছে, করার পরেই কিন্তু সে ফাইনালি কি করেছে সেগুলো নিয়ে আমাদের আর্টিকেল লিখতে হয়। আর্টিকেল লেখার জন্য এটা অবশ্য আপনাদের বিভিন্ন যে কিওয়ার্ডগুলো রিসার্চ করতেছেন আমি বলেছি সেটা নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন যে ওই টাইপের কিওয়ার্ড নিয়ে যারা লিখতেছে, যেমন ইন্ট্রোডাকশন লিখতেছে, এরপরে দেখেন ওই যে সাব হেডিং বা আমরা যেভাবে দেখাইছি এক একটা কিওয়ার্ড নিচ্ছে, তার প্রোজ অ্যান্ড কনস বা এইভাবে বলতেছে। আর বাটন টাটন এটা তো আর রাইটিং এর মধ্যে দিতে পারবেন না, এটা পরে অ্যাড করা হয় অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে। ইমেজ টিমেজ যেগুলো আমরা পরে কিভাবে আর্টিকেল পাবলিশ করা শিখতে হয় এটা আমরা দেখব। এই জন্যই আমি কিছু আপনাদেরকে স্যাম্পলও দেখিয়েছিলাম যে শুরুতে আপনাদের রাইটিং গুলো থাকবে ওই যে একটা ওয়ার্ড ফাইলে। ওকে, যেমন আমি যদি এদিকে দেখাই, দেখি আমার ইয়েতে আর্টিকেল আছে কিনা। ধরেন এই যে এক্সাম্পল আর্টিকেল, শুরুতে আর্টিকেল কিন্তু যে এরকম থাকে, ইমেজ টিমেজ যেগুলো কিন্তু আমরা পরে দেই, সে হয়তো ফাইলে দিয়েছে, পরে সাইটের মধ্যে আপ করার সময় এই ইমেজটা দিয়ে দেবো। শুরুতে কিন্তু এই যে রাইটিং থাকে, এভাবে রাইট করা থাকে, তো সেটাকে পরে কিন্তু আমরা ওয়েবসাইটে ওয়ার্ড ফাইল থেকে ওয়েবসাইটে আপলোড করি, সেই জিনিসগুলো আমরা দেখব, বাট সেটা আরো পরে। আমাদের কি এক্সাম্পল হিসেবে একটা দেওয়া যায় এরকম আর্টিকেলের? এক্সাম্পল হচ্ছে আচ্ছা, এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দিতে পারি। আর এক্সাম্পল তো আপনাদের সামনে আরো অনেক বেশি আমি দিচ্ছি, একটা দুইটা, আর এছাড়া আপনাদের সামনে আসলে হাজার হাজার এক্সাম্পল কিভাবে আছে। এই যে এই আর্টিকেলটা এটাই একটা, আপনারা যেটা করবেন এখান থেকে পড়বেন বা এই যে এটার হেডিং এগুলো কপি করে করে ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে পারবেন। তবে আমি এখান থেকে আপনাদেরকে দিচ্ছি একটা। এই যে আমার ধরেন রাইটার যে সে কিভাবে লিখে দিচ্ছে এগুলো, ধরেন এগুলো আমার একটি ইমেজ যেগুলো এই যে বিভিন্ন এক্সাম্পল, এটা একটা আর্টিকেল আমি দিয়ে দিচ্ছি এরকম একটা। এটা অবশ্য অন্য জিনিস, মেটা ডেসক্রিপশন এটা লিখছে। আমি আপনাদেরকে তো মেইলের, আচ্ছা এটা আমি ওকে গ্রুপে এই টাইপের আমি একটা আর্টিকেল লিখে দিব, আপলোড করে দিব। উপরেরটা অবশ্য মেটা ডেসক্রিপশন, যেটা আপলোড করার সময় এই যে কোনো একটা জিনিস দিয়ে সার্চ দিলে যে প্রথমে এক দুই লাইন আসে, এই যে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এগুলো আমরা পরে দেখব। আর ভিতরের যে রাইটিং সেটা হচ্ছে এই যে পুরো রাইটিং গুলো যেটা আমার মেইলে দেখতে পাচ্ছেন, এই যে এটা হবে হেডিং, বেস্ট ব্যাক মেসেজার, দেন রিভিউ অ্যান্ড বায়ার গাইডস। এরপরে ধরেন ইন্ট্রোডাকশন, এই যে এখান থেকে শুরু হবে। আর ইউ সাফারিং ফর ব্যাক পেইন, ওয়েল ইউ মাইট বি, এই যে ফ্রিকোয়েন্টলি এভাবে ধরেন লেখা হচ্ছে। প্রোডাক্টের যে কম্পারিজন টেবল, এরপরে এই যে 1 of 10 মানে 1 নাম্বার বা 2 নাম্বার এভাবেও দিতে পারেন। 1 of 10 নিয়ে এই যে প্রোডাক্টের নাম, তখন সেই প্রোডাক্ট নিয়ে লেখা হচ্ছে, সেটার প্রোজ অ্যান্ড কনস। 2 নাম্বারটা সেটা এভাবে লেখা হচ্ছে, যেগুলো আমি সিস্টেমগুলো দেখিয়েছিলাম। এই জন্য ভালো লেখার জন্য একটু বেশি বেশি পড়তে হবে যে সমস্ত টপিকস, এবং পড়ার পরে নিজের মতো করে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করে আপনারা লিখতে থাকবেন এবং সেগুলো পারলে আমাকে দেখাবেন। কোনো একটা কিওয়ার্ড নিয়ে আপনারা আর্টিকেল লিখবেন, সেগুলো জাস্ট দেখাবেন। এবং আমি আপনাদের ক্লাসের ভিডিও দিয়েছি, আমার আরেকটা ক্লাসের ভিডিও দিয়েছি, ওইগুলো দেখে দেখে আপনারা রাইটিং এর প্র্যাকটিস করবেন। ওকে, কোনো একটা কিওয়ার্ড নিয়ে নিয়ে তখন লেখা স্টার্ট করবেন। আর্টিকেল লেখা যদি একটু লিখতে পারেন ইংলিশে, এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। শুরুতে একটা কিওয়ার্ড টার্গেট করতে হবে। আমরা বলেছি যে আমাদের হেডিং এর মধ্যে কি থাকবে, অবশ্যই কিওয়ার্ডটা থাকবে, শুরুর দিকে থাকবে। তো যাই হোক, আমি রাইটিং এর ইয়েটাও ফরম্যাটটা দিয়ে দিব, পরে কিন্তু আমরা সেই জিনিসটাকে সাইটের মধ্যে অনেক সুন্দর করে আপ করি। এই যে রাইটিং গুলো কিন্তু শুরুতে ওভাবে ওয়ার্ডে ছিল, পরে কিন্তু সাইটের মধ্যে লিঙ্কিং করে আপ করা হয়েছে। তো যাই হোক, আমরা এগুলো দেখবো। তো আমরা শুরুতে কন্টেন্ট লিখলাম। কন্টেন্ট লিখতে থাকার সময় বা আপনি লিখলেন বা আপনার রাইটার লিখতে থাকলো, এই সময় কিন্তু আমাদের সাইটে ডোমেন হোস্টিং কিনতে হবে। ডোমেন কি? ডোমেন হচ্ছে এই যে .com লাস্টে আছে, .net, .org, এছাড়া বিভিন্ন কান্ট্রি এক্সটেনশন আছে। তবে
অ্যাফিলিয়েট সাইট বা গুগল অ্যাডসেন্সের এই সমস্ত সাইটের জন্য আমরা ডট কম এক্সটেনশনের ডোমেনগুলো নেওয়াটাই বেটার। এই যে লাস্টে ডট কম, তো এটা আপনার নিশ অনুযায়ী বা আপনার ক্যাটাগরি অনুযায়ী একটা নেবেন। এটার জন্য আমাদেরকে ডোমেন নেওয়ার জন্য আমরা যেতে পারি কোথায়, namecheap.com। আমরা যেহেতু আজকে সাইট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব, এই জন্য সাইট তৈরি করার আগে আমাদের কি লাগবে, একটা ডোমেন লাগবে আর একটা হোস্টিং লাগবে। এগুলো ফ্রিতেও পাওয়া যায়, যেগুলোকে বলা হয় হচ্ছে আপনার সাবডোমেইন। কিন্তু আমি বলবো যে সাবডোমেইন নিয়ে প্রফেশনালি কাজ করা মোটেও ঠিক হবে না, কারণ সাবডোমেইন এই সমস্ত ডোমেইনের মতো পাওয়ার খাটাতে পারে না। সো আপনি র্যাঙ্কিংয়েও ওভাবে ভালো পারফরমেন্স ওই ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে পারবেন না। এবং আমি আপনাদের আজকে যে ক্লাসটা নেব এটা পেইড একটা ওই কাস্টম ডোমেইন হোস্টিং আমার কেনাই আছে, সেটা দিয়ে ক্লাস নিয়ে দেখাবো। তো যেমন এই যে juicerking.com এই মানুষটা নিয়েছিল, সে হয়তো নেমচিপ থেকে নিয়েছিল, অথবা বাংলাদেশিও আছে এই যে একজন হোস্ট, এরাও অনেক ভালো। তো এইখানে গিয়ে আমরা কি করতে পারি, ডোমেন খোঁজার জন্য এই যে ডোমেন নেমে যাব বা নেমচিপে গেলাম, গিয়ে এখানে www.example আমি লিখলাম ধরেন juicerking.com। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমি কি এই ডোমেনটা অ্যাভেলেবেল পাবো? পাবো না কিন্তু, কারণ এই ডোমেন কিন্তু অলরেডি একজন নিয়েছে। কোনো একজন মানুষ একটা ডোমেন নিয়ে নিলে আপনি কোনোভাবেই সেই ডোমেনটা এইখান থেকে বা কোথাও থেকে কিনতে পারবেন না। শুধুমাত্র যে ব্যক্তি ওইটা কিনেছে তাকে যদি রিকোয়েস্ট করে তাকে বাড়তি টাকা পয়সা দিয়ে নিতে পারেন, এটা আলাদা কথা, কিন্তু এই সমস্ত সাইটে আপনি সেটা পাবেন না। আচ্ছা, এটা সার্চ নিচ্ছে। আমরা জুইসার কিং শুধু শুধু না লিখে, জুইসার কিং তো এমনিতেও পাওয়া যাবে না, আমরা জুইসার গাইডও পাওয়া যাবে না, জুইসার গাইড আমরা লিখি, আমি এমনিতেই জুইসার ফেয়ার লিখলাম, juicerfair.com, দেখি এটা অ্যাভেলেবেল দেখায় কিনা। আজকে নেটটা মনে হচ্ছে অনেক স্লো আসলে। এখানে বিভিন্ন টাইপের নাম এখানে আছে, juicerfair.live, juicerfair.live, juicerfair, আমরা ওয়েবসাইট উইকি এসব নিব না, আমরা নিব হচ্ছে মেইনলি যে লাস্টে .com এই টাইপের ইয়েগুলো। একটু আজান করতেছে। আচ্ছা, ওকে, একটু আজানটা শেষ হয়ে নিক, আমরা শুরু করতেছি। আচ্ছা, ওকে, তো আমরা মেইনলি যেটা বললাম যে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য কি দরকার, একটা ডোমেন এবং একটা হোস্টিং দরকার।
যেমন একটা দোকান বা একটা বিজনেস প্রতিষ্ঠান মানে আপনি দেওয়ার জন্য সেটা একটা নাম দরকার হয় এবং একটা নামের জন্য যে ট্রেড লাইসেন্স করতে হয় যেমন, আর জায়গার জন্য কি করতে হয়, কোনো একটা স্পেস ভাড়া নিতে হয়। আপনি চাইলে বসুন্ধরাতেও নিতে পারেন, আবার চাইলে আপনি অন্য জায়গাতেও নিতে পারেন, কিন্তু নাম তো একই থাকে। আপনি আবার এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতে চাইলে নামটা সেমই রাখতে পারেন, বাট জায়গা পরিবর্তন হয়। ডোমেন হোস্টিংও এরকম আর কি। তো আমরা বিভিন্ন জায়গা থেকে ডোমেন হোস্টিং কিনতে পারি, এর মধ্যে যেমন নেমচিপ, একজন হোস্ট, এরকম আরো বিভিন্ন জায়গা আছে। kisenhaven.com আমি এমনিতে একটা নাম দিলাম। আচ্ছা, ডট কম দরকার নেই, এটা লাস্টে যেহেতু www আর লাস্টে যে ডট কম আছে, ডট কম এক্সটেনশন, আরো অন্যান্য এক্সটেনশনও, বাট আমি ডট কম এরটাই দেখতে চাচ্ছি। ডট কম লিখে দিলাম, দেখতে হবে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। দেখাচ্ছে অলরেডি স্যার টেকেন। অলরেডি আমি যদি এক জায়গা থেকে ডোমেন কিনি, এক জায়গা থেকে হোস্টিং কিনি, তাহলে আমি তো সেট আপ করতে পারবো, তাই না? হ্যাঁ, আপনি যদি এক জায়গা থেকে ডোমেইন নেন, এক জায়গা থেকে হোস্টিং নেন, তাহলে নেম সার্ভার দিয়ে আপনাকে সেটা ওই দুইটার মধ্যে ইন্টিগ্রেশন করে নিতে হবে, ওইটাতে একটু ঝামেলা আছে। আর যদি একই জায়গা থেকে নেন তাহলে অটোমেটিক্যালি ডিএনএস সার্ভার অ্যাড করাই থাকে, আপনাকে বাড়তি ঝামেলা করতে হবে না। আর যদি এক জায়গা থেকে ডোমেইন নেন, এক জায়গা থেকে হোস্টিং নেন, তাহলে আপনার ওই যে ডোমেইন নেমের একটা নেম সার্ভার থাকে, সেটাকে কানেক্ট করাইতে হবে। তো সেগুলো আমরা দেখবো, সমস্যা নেই। আগে আমরা ডোমেইন, তবে আপনারা বিগিনাররা যারা এক জায়গা থেকে ডোমেইন, এক জায়গা থেকে হোস্টিং কেনাটাই বেটার। তাহলে অটোমেটিক্যালি ওদের যেহেতু নিজস্ব প্ল্যাটফর্ম, ডিএনএস সার্ভার অটো অ্যাড করাই থাকে, আপনাদের বাড়তি কোনো ঝামেলা করতে হবে না। তো দেখেন আমরা ডোমেইন নেম সার্চ দিলাম, দেখাচ্ছে অলরেডি টেকেন, তার মানে এই নামটা আমরা নিতে পারবো না। এই নাম যদি, হ্যাঁ, এবং এটা কিন্তু এমন না যে সারা জীবনের জন্য কিনে নেওয়া না, এটা আপনি 1 বছর, 2 বছর, 5 বছর, যে কয় বছরের জন্য প্রথম নিবেন সেই কয় বছর শেষে আবার রিনিউ করতে হবে। মানে এক্সপায়ার হয়ে যাওয়ার আগেই আপনাকে মেইল দেওয়া স্টার্ট করবে, আপনাকে আবার টাকা দিয়ে কি করতে হবে, রিনিউ করতে হবে। রিনিউ না করলে এটা কিন্তু তখন অ্যাভেলেবেল হয়ে গেলে আবার যে কেউ নিয়ে নিতে পারবে। তো যে একবার নেয় এই জন্য তাকেই প্রায়োরিটি, এবং সেই চাইলে আর কেউ নিতে পারবে না, এই জন্য নেক্সট টাইমে রিনিউ করার আগে থেকেই আপনাকে নক করা শুরু করবে, মেইল দিয়ে দিয়ে যে জায়গা থেকে কিনবেন। সো অবশ্যই যে কোনো জিনিস রিনিউ করে নেবেন আগে থেকেই। সো আমরা কিচেন হ্যাভেন দিলাম, এটা অলরেডি নিয়ে নেওয়া। আমি হচ্ছে কিচেন, আমি এমনিতে একটু বড় নামই দিলাম, তবে নামটা 2 ওয়ার্ডের হওয়াটা আসলে বেটার, মানে একটু ছোট থাকলে বেটার আর কি। আমরা তারপরে একটু দেখি এদিক থেকে। হ্যাঁ, এইটা দেখেন, এটা অ্যাভেলেবেল আছে, মেক পারফেক্ট কিচেন .com, দেখেন এটা আবার অ্যাভেলেবেল আছে, এটা আমরা নিতে পারবো। ডোমেনের দাম হচ্ছে কত, $8.53, মানে আপনার 84 টাকা গুণ করলে যা হয়, হয়তো খুব বেশি না। এটা আপনি চাইলে এই একজন হোস্টের এখান থেকে আসলে আপনি চাইলে মাস্টার কার্ড বা বিকাশ, রকেট সব দিয়েই কিনতে পারবেন। আবার যেমন নেম চিপে গিয়েছিলাম, সেখানে আবার ধরেন বেশি, কারণ সরি, এখানে আবার শুধু মাস্টার কার্ড দিয়ে কিনতে হবে, যেহেতু এটা বাইরের প্রতিষ্ঠান। দুই জায়গা থেকে যেখান কেনেন একই সিস্টেম। কি মেক, দেখেন এটা অবশ্য যেটা যেখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ এটা এখনো কেউ কিনে নেই আর কি। তো আমাদেরকে ডোমেন কেনার আগে কি করতে হয়, আমাদের ওই যে কিওয়ার্ড রিলেটেড একটা সুন্দর নাম নিতে হয়, এবং বলেছিলাম যে সেটা যেন আবার ডিরেক্ট কোনো কিওয়ার্ড না হয়ে যায়, সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং ডোমেনটাকে একটু আমাদেরকে চেক করে নিতে হবে যে এই ডোমেনটার কোনো প্রবলেম আছে কিনা, ডোমেনটা আগে কেউ ইউজ করেছে কিনা। তো আমরা এটা চেক করার জন্য কি করতে পারি, এটাকে নিয়ে, নেটের অবস্থা আজকে খুবই খারাপ, এখান থেকে আমি ধরেন ডোমেনটাকে কপি করে আমরা যেতে পারি ওয়েব আর্কাইভ, ওয়েব ওয়েব আর্কাইভ .org, বা ওয়েব ব্যাক মেশিন লিখতে পারেন। এই যে ওয়েব আর্কাইভ .org, এই সাইটে গেলাম। কারণ কোনো একটা ডোমেন যদি আগে কেউ ইউজ করে থাকে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে ওই ডোমেইনের এগেইনস্টে সে আবার কোনো খারাপ ব্যাকলিং ট্যাকলিং
মানে খারাপ কাজ কিছু মানে করে রেখেছে কিনা। কারণ সেটা করলে আবার সেই টাইপের ডোমেইন নিলে আবার তার সে যে প্রবলেমগুলো করেছে সেটার প্রবলেমের যে ফলাফল সেটা আবার আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য আমরা ডোমেইন নেওয়ার আগে জাস্ট হচ্ছে এই জন্য আমাদের কি করতে হবে, ডোমেইনটা একটু চেক করে নিতে হবে যে ওই ডোমেইন আগে কেউ ইউজ করেছে কিনা এবং ডোমেইনের প্রবলেম আছে কিনা। একটা মিনিট আমরা জাস্ট এখান থেকে দেখি webarchive.org একটু আসুক। আচ্ছা একটা মিনিট দাঁড়ান, আপনার একটু লাইনে থাকেন, আমি নেটটা একটু চেক করে নিই। আমরা যেখানে ছিলাম যে কোনো একটা ডোমেন নেওয়ার আগে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা একটু আমরা এখানে গিয়ে চেক করে নিতে পারি। ওয়েব আর্কাইভের কাজ হচ্ছে কি, তারা বিভিন্ন ডোমেইনকে আসলে যেটা করে লিস্টিং করে রাখে, বিভিন্ন সময় রেকর্ড করে রাখে আর কি। এদের কাজই শুধু লিস্ট আপ করা। ওকে, সো আমরা একটু চেক করি। মেবি এই সাইটের আগে কখনো ভাবে ইউজ হয় নাই, তারপর আমরা দেখি। বা আমরা আজকে যে ডোমেনটা দিয়ে দেখবো এটার নাম হচ্ছে, যেমন দেখেন www.wiki যেমন wikibangla.net। ধরুন এই ডোমেনটা দিয়ে আমরা হচ্ছে কি করব, আজকে মেইনলি দেখবো, কারণ এই ডোমেনটা আমরা কিনে রেখেছি আজকে ক্লাস করার জন্য। যেমন যে কোনো ডোমেন, এটা যেমন আমরা হচ্ছে মেবি একজন হোস্ট থেকে কিনেছি, কারণ ডোমেন হোস্টিং কিনলেই তো আর সাইট হবে না, সাইট আমাদের রেডি করতে হবে নিজেদের ম্যানুয়ালি কাজ করে। তো যে কোনো সাইটে যে ডোমেনটা যখন আমি কি করেছিলাম স্যার এভাবে। একজন বাংলাদেশি সাইট। হ্যাঁ, একজন হোস্ট হচ্ছে বাংলাদেশি সাইট। এরা বাট হোস্টিং টোস্টিং সব বাইরে থেকে এরা পারচেজ করে, তবে এদের সার্ভিস খুব ভালো। ওকে, বাংলাদেশি কারো থেকে নিলে এদের থেকে নিতে পারেন, আর বাইরে থেকে আচ্ছা স্যার। নিলে সেটা আপনারা অন্য জায়গা থেকে নিতে পারেন। এদের সার্ভিস ভালোর জন্য আমি রিকমেন্ড করলাম। সো আমরা কি করতে পারি, যে কোনো ডোমেইন নিলে আগেই আমরা কিন্তু নিব না, ডোমেইন অ্যাভেলেবেল পেলে আমরা সেই ডোমেইনটাকে একটু চেক করে নিব। দেখেন এখানে রেকর্ড আছে মানে এই ডোমেইনটা আগে ইউজ হয়েছে। wikibangla.net দেখেন, এটা হচ্ছে 2015-14 সালের লাস্টের দিকে গিয়ে প্রথম এটাকে কেনা হয়েছিল, এরপরে হয়তো মাঝখানে ছিল না, এরপরে ধরেন এই যে 2020-এর পরে আর হয় নাই, কারণ এটাকে আমরা ধরেন কিনেছি। তখন আমাদেরকে দেখতে হবে, যখন দেখবেন টোটালি ফ্রেশ, কোনো রেকর্ড নাই, তখন বুঝবেন সেই সাইটটা দেখে তো আর মানে ওভাবে লাভ নাই, যে ইউজই হয় নাই সো নিতে পারি। কিন্তু যখন দেখবেন এভাবে রেকর্ড আছে, তখন এই সমস্ত যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে সাইটের আগের অবস্থা কেমন ছিল সেগুলো এদিক থেকে আসলে দেখা যায়। ওকে, ক্লিক করে সাইট আগের দিক থেকে কেমন টেমন ছিল এগুলো সব এদিক থেকে দেখা যায়। এবং সেই সাইটের কোথায় কোথায় ব্যাকলিঙ্ক ট্যাকলিঙ্ক আছে, ওই যে আমরা যেমন এর আগে ক্লাসে কয়েকটা ওয়েবসাইট দিয়ে দেখলাম বা উবার সাজেস্ট দিয়ে দেখলাম। সো আমরা এখন এই যে এই সাইটটা দেখতে আগে এরকম ছিল, দেখেন মূর্তি ভাঙচুর থামসেইনা ক্ষোভের এই সেই, মানে এইগুলো তার মানে সাইটে দেখেন লোগো এরকম ছিল যখন এই সাইটটা ছিল। ওকে, দেখেন বিভিন্ন, তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা কি নিউজ পোর্টাল সাইট ছিল, এটা একটু নিউজ পোর্টাল টাইপের। বাট এই সাইটটা কিন্তু এখন নাই, বাট এই সাইটটা একটা ওয়েব আর্কাইভে আছে আর কি। মানে যখন এই সাইটটা ছিল archive.org বিভিন্ন আর্কাইভ করে রাখে, মানে আর্কাইভ বলতে তো আমরা জানি যে পুরাতন যে হিস্ট্রি যখন যেরকম ছিল সেটাকে সেভ করে রাখে এই জন্য। আচ্ছা, তো এভাবে জাস্ট আপনার ইয়ে থাকে। আমরা এখন হচ্ছে নর্মালি এই সাইটটা যেহেতু সচল ছিল, আমরা এই ডোমেনটা নিচ্ছি, তার মানে অবশ্যই আমাকে দেখে নিতে হবে, যদি হ্যাঁ নিউজ পোর্টাল টাইপের সাইট হয় এগুলোর জন্য আমরা নিতে পারি। আবার সেটার জন্য খারাপ ব্যাকলিঙ্ক ট্যাকলিঙ্ক আছে কিনা এই জিনিসগুলো আমরা তখন উবার সাজেস্ট দিয়ে চেক করে নিতে পারি। মানে পুরাতন জিনিস নেওয়া ভালো যদি সেটার পজিটিভ কিছু কাজ করা থাকে। যেমন আপনি উইকি বাংলা নিলেন, ঠিক আছে, যদি তার কিছু ভালো ব্যাকলিঙ্ক করা থাকে
ভালো ভালো সাইটে, তাহলে ভালো। আবার যদি খারাপ সাইটে ব্যাকলিং করা থাকে, বিভিন্ন ট্রল সাইট টাইট বা এই সেই যেগুলো স্প্যাম বেশি, মানে খারাপ সাইটে, সেগুলো হলে আবার কিন্তু প্রবলেম। তো আমরা এই সাইটটা দিলাম, দিয়ে সার্চে ক্লিক করলাম। এখন এদিক থেকে তো ব্যাকলিংকের একটা অপশন আমরা পাবো, আমরা ব্যাকলিংকে গিয়ে চেক করে দেখতে পারি। আর যেগুলো দেখবেন নিউ ফ্রেশ, কখনো ইউজ হয়নি, সেগুলো নিয়ে এত আমাদেরকে চিন্তা করতে হবে না। আমরা ধরেন বাংলা ডট নেট, আচ্ছা আমাদের সামনে ডাব্লিউ সহই আনতে হবে। স্যার কোনো ইউজ করা ডোমেন আমার ধরেন চয়েস হয়ে গেল, কিন্তু ওটাকে ফ্রেশ করার মতো কোনো ক্যাপাসিটি নেই। ফ্রেশ করার জন্য হ্যাঁ, আপনাকে তখন যেটা করতে হবে, যদি খারাপ কাজ ব্যাকলিং করা থাকে, ওই ব্যাকলিংগুলো আস্তে আস্তে পরবর্তীতে কি করতে হবে, যে সমস্ত সাইটে করা আছে এগুলোকে মেসেজ দিয়ে দিয়ে রিমুভ করতে হবে। এটা অনেক লং টাইম একটা কাজ। আচ্ছা। ওকে, কারণ খারাপ জিনিসকে আপনি এত বেশি টাইম দেওয়ার দরকার নাই। যদি আপনি ধরেন যে ডোমেইনটা নেবেন পুরাতন হলে কিন্তু ভালো। কেন? যদি সেটার ভালো কিছু জায়গায় ব্যাকলিঙ্ক করা থাকে, আপনার যে রিলেভেন্ট সাইট করবেন সেই রিলেভেন্ট সাইটে যদি কিছু ব্যাকলিঙ্ক থাকে, তাহলে এটা আপনার জন্য ভালো, যে আগে থেকেই কিছু কাজ করা আছে বা ডোমেনের একটা অথরিটি গেইন আছে। কিন্তু যদি হয় যে না, এটা নিয়ে ব্ল্যাক হ্যাট এসইও করা হয়েছিল, মানে উল্টাপাল্টা সাইটে, খারাপ সাইটে, যে সমস্ত সাইটে ব্যাকলিঙ্ক করা হয়েছে তাদের স্প্যাম স্কোর অনেক বেশি, তাহলে কিন্তু এটা আবার আপনার জন্য ক্ষতিকর, খারাপ। আর একদম ফ্রেশ সাইট হলে তো ওয়েব আর্কাইভে এটা লিস্টে থাকবেই না। তো তখন বুঝতে পারবেন যে এই সাইটের আপনি কোনো আগে থেকে কাজ করার কোনো ভ্যালুও পাবেন না, ইভেন কোনো ক্ষতিও হবে না। সেই জন্য আমরা উইকিবাংলা ডট নেট, ধরেন আমরা এই সাইটটাতে আগে যাই। কারণ দেখা যাবে আদারওয়াইজ আপনি আগের কেউ করে রেখেছে, পেনাল্টি টেনাল্টি খেয়েছে, ওই সাইট ইউজ করে নাই, আপনি ইউজ করলে তার মানে সেই সাইট ইউজ করা কিন্তু অনেক রিস্কি। সেই জন্য আগে থেকেই সাইটগুলোকে এভাবে এসে চেক করে নেবেন, ব্যাকলিং ট্যাকলিং চেক করে নিচ্ছে। যেমন এটা কেনার আগে আমি দেখেছি যে না, এই সাইটের খারাপ ব্যাকলিং নাই, উল্টা কিছু ভালো ব্যাকলিং বিভিন্ন উইকিপিডিয়া বা বিভিন্ন সাইটে অলরেডি করাই আছে। আমরা ধরেন এদিক থেকে লোড নিচ্ছে। অথবা আমরা কোনো একটা কিওয়ার্ড দিয়েও কিছু দিয়ে সার্চ করতে পারি। কিছু একটা লিখে সার্চ করলাম জাস্ট। এই যে ব্যাকলিংকের মধ্যে গেলাম, সাইট এক্সপ্লোরারে গিয়ে এখান থেকে আমরা ওই ডোমেইনের নামটা দিয়ে দিলাম, মূল ডোমেইন, সার্চে ক্লিক করলাম। এখন এই সাইটের দেখেন টোটাল হচ্ছে কতগুলো, 372টা ব্যাকলিংক আছে, 61টা নো ফলো ব্যাকলিংক। বাট সমস্যা নেই, এখন আমাদের এই যে লিঙ্কগুলো এখানে চলে আসবে, কোথায় কোথায় ব্যাকলিংক করলে সেই ব্যাকলিংকের সাইটগুলো ওপেন করে করে দেখতে হবে যে সেগুলো ভালো সাইট নাকি খারাপ সাইট। নো ফলোটা কি জিনিস? ডু ফলো ব্যাকলিংক হচ্ছে আপনার যে সমস্ত, এটা আমরা যদিও ব্যাকলিংকের ডিটেলস শিখবো, আপাতত এটা বলে রাখি যে ডু ফলো ব্যাকলিংক হচ্ছে মেইনলি আমাদের যে সাইটের জন্য বেশি পাওয়ারফুল, নো ফলো ব্যাকলিংকগুলো একটু কম পাওয়ারফুল। মানে যে সমস্ত সাইটের মধ্যে আমরা লিংক করব, সেই সাইট থেকে যদি গুগলের রোবট আসার পারমিশন থাকে আমাদের সাইটে, তাহলে সেটা ডু ফলো। আর ডিরেক্ট রোবট যদি ওই সাইট থেকে আমাদের সাইটে আসার পারমিশন না থাকে, তাহলে এটা নো ফলো ব্যাকলিংক। ডু ফলো থেকে নো ফলোর পাওয়ার একটু কম,
বাট আলটিমেট আমাদের সাইটের জন্য দুই ধরনের ব্যাকলিংকই করতে হয় ভালো সাইটে। আবার শুধু ডু ফলো করলে গুগল ভাবে যে শুধু র্যাঙ্কিং এর জন্য কাজ করতেছেন, সো নো ফলো কিছু করতে হয়। এটা অবশ্য আমাদের হাতে থাকে না, এটা আমরা শুধু আগে চেক করতে পারি যে এই সাইটটা কি ডু ফলো দেয় নাকি নো ফলো দেয়। আপনি দেন যেখানে ব্যাকলিং করবেন সেখানে। তো যাই হোক, এটা নিয়ে কথা বলতে গেলে এখন বুঝবেন না আসলে, কারণ এটা ম্যানুয়ালি কাজ করে করে আমাদের ব্যাকলিংকের ক্লাসে দেখতে হবে। আপাতত মনে রাখেন যে ব্যাকলিং দুই টাইপের, একটা ডু ফলো একটা নো ফলো। দুইটাই ভালো, ডু ফলোটার পাওয়ার বেশি। নো ফলোটাও যে আমাদের জন্য খারাপ এমন না, নো ফলো ব্যাকলিংকও আমাদের জন্য ভালো। আচ্ছা, তাহলে এটা একটু লোড নিলে এদিক দিয়ে ওয়েবসাইট গুলো চলে আসবে যে কোন কোন সাইটে ব্যাকলিং করা হয়েছে এই সাইটের জন্য, সেই লিঙ্ক গুলো দিয়ে দিবে, অ্যানকর টেক্সট দিবে। এটা আসলে নেট খুবই স্লো। মানে যে কোনো সময় আমরা ডোমেন কেনার সময় অনেকে এই জিনিসগুলো খেয়াল করে না, বাট আমাদেরকে মাস্ট বি খেয়াল করতে হবে। ডোমেন কেনার আগে আমরা সেই ডোমেনটার প্রথম তো নাম অ্যাভেলেবেল আছে কিনা চেক করে নিব, না থাকলে আবার আরেকভাবে নাম লিখতে হবে। ডোমেন নেম যত শর্ট হবে, মানে যত ছোট হবে তত ভালো। উম, মানে বা 2 ওয়ার্ডের বেশি না গেলে ভালো, 3 ওয়ার্ডও হতে পারে। এখন তো আবার অনেক সময় দেখা যায় যে আপনি যেগুলো নিচ্ছেন ম্যাক্সিমাম কেনা আছে, তখন আমাদেরকে আবার ওইভাবে নাম ইয়ে করতে হয়। Turkiye rasta kaynaklı kopya yapacağım. টার্মিনেট, যাই হোক এখানেই আসবে। তো ডোমেন আমরা এভাবে দেখতে পাই, আর হোস্টিং এর তো কিছু দেখার নাই। জাস্ট আমাদেরকে এই জন্য ডোমেন গুলো যেভাবে বললাম, ওই জন্য আমি আর এক সময় ক্লাস আবারও এটা দেখাই দিব। তো ডোমেন আর হোস্টিং আমাদের কেনার জন্য যে প্ল্যাটফর্ম থেকে কিনবো সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে হয়। আমি যদি এটাকে নিতে চাই, দেখেন আগে সার্চ দিলাম, এরপরে অ্যাড করব। তো ডোমেনে আমাদের লাগবে হচ্ছে অ্যারাউন্ড $8.53। আর হোস্টিং বিভিন্ন টাইপের আছে প্রতি 12 মাসে। এগুলোর প্যাকেজ বড়, কারণ এখানে হচ্ছে বেশি জায়গা, বেশি স্পেস আছে, এগুলোতে আরো বেশি স্পেস, এবং এখানে হয়তো কয়েকটা সাইটকে অ্যাড করা যাবে। তো আমরা চাইলে শুরুতে হোস্টিং প্ল্যান দেখতেও পারি। আমরা চাইলে ধরেন $36, এখানে অবশ্য ডিসকাউন্টও পাওয়া যাবে। মানে এক কথায় 2200 টাকার মতো আমাদের ডোমেন হোস্টিং দিয়ে খরচ হবে। একটা সাইট তৈরি করতে গেলে ইয়ারলি আপনাকে ডোমেন হোস্টিং রিনিউ এর বাবদ বা প্রথম কেনার বাবদ ধরেন 2500। আবার কেউ যদি চায় ডোমেনের দাম সেম থাকে, হোস্টিং এ যত বড় জায়গা, যত বেশি ভালো জায়গা থেকে নেবেন তত বেশি প্রাইস। তো মোটামুটি একজন হোস্ট নেম So, এগুলো থেকে নিতে গেলে 2200-2500 টাকার মধ্যে 1 বছরের জন্য হয়ে যাবে। জি বলেন। so এফিলিয়েট করতে গেলে আমাদের কত জিবি হোস্টিং লাগতে পারে? কারণ আপনার আমি ভালোভাবে 10 জিবি নিলে এনাফ, দিকে 10 জিবি হলে এনাফ, 5 জিবি 10 জিবি হলে এনাফ। আমি যদি একটু একজন হোস্টের এগুলো ধরেন, এখান থেকে আপনারা গিয়ে কি করতে পারবেন, হোস্টিং এর মধ্যে থেকে যে হোস্টিং প্ল্যান গুলো দেখতে পারবেন, বা এই যে কম্পেয়ার প্ল্যান। আমার একটা হোস্টিং মানে হোস্টিং একটা কিনে আমি দুইটা সাইট চালাইতেছি, তাহলে তখন কতগুলো লাগতে পারে? এটা আপনার কি মানে একটা সাইট কিনে মানে একটা স্যার হোস্টিং হোস্টিং একটাই থাকবে, কিন্তু আমার ডোমেন নেম দুইটা থেকে আমি ওখান থেকেই চালাবো আপনি একটা হোস্টিং। আপনি এটা ডিপেন্ড করবে আপনি যাদের থেকে কিনতেছেন তারা আপনাকে কতটুকু সুযোগ দিচ্ছে। অলরেডি লেখাই থাকবে, যেমন দেখেন এইখানে স্টার্টারে আপনার প্রতি মাসে এত, মানে ইয়ারলিতে কিনতে গেলে 25% ডিসকাউন্ট। মানে আপনার এখানে দেখেন দুইটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, দুইটা ওয়েবসাইট বলতে দুইটা ডোমেইন অ্যাড করতে পারবেন। এখানে চাইলেও আপনি তিনটা করতে পারবেন না। এই যে এখানে আবার 5টা ওয়েবসাইট এই প্যাকেজে অ্যাড করতে পারবেন, মানে 5টা ডোমেইন। এখানে হচ্ছে ধরেন 10টা ওয়েবসাইট, মানে 10টা ডোমেইন অ্যাড করতে পারবেন। ওকে, এটাই হোস্টিং এর উপরে ডিপেন্ড করে যে আপনাকে কতটুকু তারা সুযোগ দিবে, আপনি ততটুকুই পারবেন, এর বেশি পারবেন না। আপনি একটা এই প্যাকেজে চাইলে হ্যাঁ একটা অ্যাড রাখতে পারেন, সমস্যা নেই, ম্যাক্সিমাম 2টা পারবেন। মানে ডোমেইন কি, ডোমেইন মানেই তো সাইট। মানে ধরেন একটা দোকানের মধ্যে আপনি ধরেন 300 স্কোয়ার ফিট জায়গা নিলেন, মাঝখান দিয়ে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটা প্রাচীর দিয়ে বা একটা পর্দা দিয়ে বা একটা হার্ডবোর্ড দিয়ে বা হার্ডবোর্ড না দিয়েও একটা দোকানের মধ্যে কিন্তু আপনি দুইটা দোকানের নাম দিয়ে চালাইতে পারেন। মানে দোকান কিন্তু হচ্ছে আপনার দুইটা হয়ে যাচ্ছে, আর নাম মানেই তো দোকান।
একটা দিলেন মাই স্টোর, একটা দিলেন এক্সাম্পল আপনার নামে স্টোর। তো দেখেন দুইটা, কিন্তু হোস্টিং কিন্তু একটার মধ্যে। তো এরকম হোস্টিং একটা দিয়ে দুইটা কিভাবে চালাবো আমি? মানে দুইটা ডোমেইন চালাবো কিভাবে? আপনাকে প্রথম হচ্ছে যেটা করতে হবে, আমরা যখন ডোমেইনের মধ্যে যাব এখানে দেখবেন একটা অ্যাড অন ডোমেইন নামক অপশন থাকবে। এটা আমরা দেখবো একটু পরেই। অ্যাড অন ডোমেইন দিয়ে আরেকটা ডোমেইন অ্যাড করতে হবে। ওকে, প্রথম আমরা কেনার বিষয় নিয়ে কথা বলতেছি, এখনই ওই বিষয়গুলো তো দেখাইতে পারবো না, মাত্র তো এখন আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি। আমরা যখন কাজ শুরু করব তখন হ্যাঁ দেখাইতে পারবো। তো প্রথম হচ্ছে, তাহলে এটা বুঝলেন যে আমাদের একটা ডোমেইন কিনতে হবে, একটা হোস্টিং কিনতে হবে। এটা কেনার জন্য কিছুই না, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে, বা এভাবে এসে আপনি এই প্যাকেজটা নেবেন, ফাইন। আপনি এই প্যাকেজটাকে আগে সিলেক্ট করলেন, বা যে প্যাকেজটা নেবেন এখানে কত জিবি আছে, আগে হোস্টিংও সিলেক্ট করতে পারেন, আগে ডোমেইনও সিলেক্ট করতে পারেন। এরপরে আপনার যে ডোমেইন নেম আপনি ধরেন সেটাকে সিলেক্ট করলেন। ওকে, সিলেক্ট করার পরে নেক্সটে গেলেন। এরপরে আপনার থেকে কি চাবে, এখানে অ্যাকাউন্ট না থাকলে তো অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, বলতেছে ওইটা অ্যাভেলেবেল নাই আর কি, এই জন্য ধর আমি অন্য কোনো একটা নিলাম। ডোমেইন নেম তো আমরা জানি যে অ্যাভেলেবেল থাকতে হয়। সো যেটা হবে সেটাকে এই যে চুজ করলেন। এরপর আমার অ্যাকাউন্ট আছে, আমাকে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, অথবা না হলে জাস্ট আপনাকে আগে অ্যাকাউন্ট করে নিতে হবে, যে আই এম এক্সিস্টিং কাস্টমার, মানে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে। এরপর স্টেপ বাই স্টেপ শুধু আপনার মাস্টার কার্ডের বা বিকাশে কিভাবে কিনবেন ওটি ইনফরমেশন দিবেন, কেনা হয়ে যাবে। এই যে বিকাশ রকেট, কোনো কুপন ডিসকাউন্ট কোড থাকলে সেটা দিয়ে দিবেন, তাহলে নেক্সট লাভ এটাতে এই যে আমি 25% ধরেন ডিসকাউন্ট পেলাম, এই যে এখান থেকে কত ডলার কমে গেল সেটা দেখাচ্ছে আর কি। সো এরপর কমপ্লিট অর্ডারে গেলে আপনার কার্ড বা বিকাশ ইনফরমেশন চাবে, কেনা আসলে হয়ে যাবে। এটা খুবই ইজি, সিম্পল। আবার নেম চিপে গেলেও সেম, আপনি আগে ডোমেন সিলেক্ট করলেন, ডোমেন সিলেক্ট করার পরে এদিক থেকে গেট স্টার্টেড করে তারপরে হোস্টিং এর প্যাকেজ আছে, বা হোস্টিং কেনার সময় কোনো হেল্প লাগলে আমাকেও বলতে পারেন। এদের এই যে 20 জিবি, এখানে দেখেন 3টা সাইট অ্যাড করা যাবে এই জায়গার মধ্যে। সো এটা হচ্ছে কিন্তু মান্থলি, ইয়ারলিতে এটা $17 মতো আসবে। তো এখান থেকে আমাদের আগে ডোমেন আর হোস্টিংটা কিনে নিতে হবে সাইট রেডি করার আগে। ডোমেন হোস্টিং কেনার সাথে সাথে আপনার মেইলে, যে মেইল দিয়ে এই জায়গাগুলোতে অ্যাকাউন্ট করে নেবেন, সেখানে আপনার কি চলে আসবে, একটা মেসেজ চলে আসবে, মানে ওই কি হোস্টিং এর সি প্যানেলের অ্যাক্সেস। আমি যদি এখান থেকে দেখাই, সি প্যানেল লিখলাম, আমি আমার আগের যে কোনো একটা দেখেন, এই যে দেখাচ্ছি যে আমি ধরেন একটা ডোমেন কিনেছিলাম, এটা মনে হয় একজন হোস্ট না, এটা নেম চিপ থেকে কিনেছিলাম। এটার নাম ছিল কি রাকিবুল ইসলাম ডট মি। হয়তো এটা অনেক কয়েক বছর আগে, দেখেন মনে হয় 19-এ। এরপরে তো আর এটাকে রিনিউ করি নাই, জন্য এখন আর নাই, কারণ রিনিউ না করলে তো এটা অন্য কেউ নিয়ে নিতে পারবে, অ্যাভেলেবল হয়ে গেছে। সো রাকিবুল ইসলাম ডট মি, এবং সেটা ধরেন কি থাকবে, এই যে সি প্যানেল ডিটেলস। সি প্যানেল বলতে সার্ভারে ঢোকার জন্য, কারণ হোস্টিংতে আমরা সার্ভারে একটা জায়গা ভাড়া নেই, বা বলতে পারেন যে 1 বছরের জন্য কিনি, 1 বছর পর আবার রিনিউ করতে হয়। তো দেখেন এখানে হচ্ছে আমাদের সি প্যানেলে ঢোকার জন্য কি করতে হবে, ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল লিখতে হয়, আর সেটার একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড থাকে। তো এভাবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা যদি বলি, তাহলে আমাদের কি করতে হবে, এই লিঙ্কে ক্লিক করতে হবে, অথবা আমাদের ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল লিখতে হবে। ধরেন আমার এই মুহূর্তে উইকি বাংলা ডট নেট কিনা আছে, আমি উইকি বাংলা ডট নেট কি লিখবো, স্ল্যাশ CPANEL। ওকে, এটা আমাকে লিখতে হবে। লিখলে এই যে এখন আমাদের কি হবে, সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে, তখন আমার এই ডোমেনটা যে আমি কিনেছি সেটা সার্ভারে আমি ঢুকে যেতে পারবো। এই যে রাকিবুল ইসলাম ডট মি কিনেছিলাম, কারণ আমার কাছে যদি এটার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে ঢুকবে। এখন কিন্তু আমি এটা দিয়ে ট্রাই করলে হবে না, কারণ এটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। তো ওরা হয়তো এগুলো চেঞ্জ করে ফেলেছে।
আর যদি আমার থাকতো তাহলে এটা যাইতো, এখন কিন্তু আর এগুলা যাবে না কারণ এটা তো আর নাই। হোস্টিং কেনার ক্ষেত্রে আমরা কি শেয়ার্ড হোস্টিং কিনবো না ডেডিকেটেডটা কিনবো কোনটা? আপনি হচ্ছে যে কোনো একটা কিনতে পারেন, ডেডিকেটেড এর প্রাইস বেশি, শেয়ার হোস্টিং নিলেই এনাফ। দেখেন লগইন দিলাম, এটা দেখাচ্ছে ইনভ্যালিড কারণ এটার আর নাই। ওকে, কারণ এগুলো তো আর আমার কেনা নাই, যেহেতু এটা অনেক আগে কিনছিলাম তখন। এই যে wikibangla.net, এটাতে আমি এখন যাব। তো এটাতে যাওয়ার আগে আমি যেহেতু আইডি পাসওয়ার্ডটা নিয়ে আসবো, তো আমি এই জন্য ভিডিওটাকে একটু পজ করে দিচ্ছি, কারণ যেহেতু আমার আইডি পাসওয়ার্ডের দেখেন। তো আমরা কি করলাম, জাস্ট আমরা যে ডোমেইনটাকে কিনেছি কিছুক্ষণ আগে আপনাদের দেখানোর জন্য, এটা আসলে আগেই আমার কেনা আছে, তো সেই ডোমেইন হোস্টিং দিয়ে আমি মূলত দেখাবো। তো আমাদের সি প্যানেলে যাওয়ার নিয়ম কি কেউ বলতে পারবেন? কি লিখতে হবে? ডোমেইন নেম স্ল্যাশ সি প্যানেল। আপনি যদি কোনো ডোমেইন কিনেন abc.com, তাহলে আপনাকে কি করতে হবে? abc.com স্ল্যাশ সি প্যানেল, অথবা আপনার মেইলে অলরেডি চলেই আসবে, যে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করলেও হবে। এরপর ইউজার নেম পাসওয়ার্ডটা লিখে লগইন এ ক্লিক করবেন। সব ঠিক থাকলে এই যে দেখেন গ্রিন মার্ক, মানে আমি এখন সার্ভারের মধ্যে ঢুকে গেলাম। তো সার্ভারের মধ্যে ঢুকে আমাকে এখন কি করতে হবে? আমার সাইট রেডি করতে হবে। আমার সাইটের নাম তো অবশ্যই হবে কি, wikibangla.net। নর্মালি এখন তো আর পাওয়া যাবে না, কারণ ডোমেন হোস্টিং কিনলেই তো আর সাইট হয়ে যায় না, নিজেকে কি করতে হয়? ম্যানুয়ালি তৈরি করে নিতে হয়। আমরা তৈরি করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, যেটা খুবই জনপ্রিয় এবং ইজি মাধ্যম। এছাড়া অনেকেই যারা ধরেন কি করে আপনার HTML CSS বা ধরেন PHP বিভিন্ন শিখে প্রোগ্রামিং ওভাবে করেও করতে পারে। তবে ওয়ার্ডপ্রেসটা খুবই জনপ্রিয় এবং খুবই ইজি মাধ্যম। ওয়ার্ডপ্রেসের আসলে এটা এসইও ফ্রেন্ডলিও হয় সাইটগুলো, কারণ ওয়ার্ডপ্রেসে মোটামুটি রেডিমেড সব কিছু করাই থাকে, এরকম আর কি। সো আমরা এখানে খুব ইজিতে কোনো কোডিং নলেজ না জেনেও আমরা ওয়ার্ডপ্রেসে সাইট করে ফেলতে পারবো। তো এই জন্য সাইট করার আগে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ডোমেন হোস্টিং কিনতে হবে। আমাদের কিওয়ার্ড রিলেটেড বা আমরা যে রিলেটেড সাইটে তৈরি করব জন্য আমরা মনস্থির করেছি সেভাবে। তো আমরা একটা ডোমেন নিলাম, ডোমেন নেওয়ার পরে আমরা ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল লিখলাম, এরপরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেললাম। এখন আমাদের স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে। ওকে, দেখেন এদিকে আমরা কিছু কাজ করব, যেটা আমাদের এদিকে স্টেপ বাই স্টেপ লেখা আছে। প্রথম আমরা কি করব? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, মানে এক কথায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট তৈরি করব। এরপরে সেখানে ভিতরে আরো বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা করব। তো প্রথমেই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, মানে ওয়ার্ডপ্রেসের সাইট কিভাবে তৈরি করব এই জিনিসটা বলা হচ্ছে। তো সাইট তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের এখানে গিয়ে, এখানে একটা কথা, স্যার সি প্যানেলের আমার কোন কোন ফোল্ডার গুলোর কাজ লাগতে পারে, ওগুলো আচ্ছা নিয়ে কি কোনো সেই কথা জিনিসগুলো আমরা দেখবো। জি, আমরা তো এখন কাজই মেইনলি করব। আমাদের মোটামুটি সব থেকে বেশি কাজে লাগবে হচ্ছে আমাদের এদিকে ফাইল ম্যানেজারের মধ্যে কাজ আছে, ডেটাবেজে আমাদের খুব বেশি কাজ নাই, আমাদের সফটওয়্যারের মধ্যে কাজ আছে। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, আমরা কাজ করতে করতেই দেখে যাব যে আমাদের কোনটায় কোনটায় আসলে আমরা কাজ করব। তো প্রথমে আমাদের ঠিক কি আছে। করতে হবে? সাইট রেডি করতে হবে। সাইট রেডি করার জন্য আমাদের প্রথম খুঁজে বের করতে হবে সফটাকিউলাস অথবা ফ্যান্টাস্টিকো নামক এই দুইটার যে কোনো একটা সফটওয়্যার আছে, এগুলো সফটওয়্যার ফাংশনের মধ্যে। আলহামদুলিল্লাহ। ওকে, সো এটা আমাদের মেইনলি সফটওয়্যারের মধ্যে থাকবে। সফটওয়্যারের মধ্যে দেখেন সফটাকিউলাস নামক এটাই মেইনলি সবগুলোতে থাকে, ফ্যান্টাস্টিকোটা একটু কম থাকে। সো আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য, ইভেন তৈরি করার পরে ডিলিট করার জন্য আমাদের কিন্তু সফটাকিউলাসকে খুঁজে বের করতে হয়। ডিলিট কেন? কারণ আপনি মনে করলেন যে সব কিছু করেছেন, আপনার সবই মোটামুটি ভুল টুল হয়ে গেছে, আপনি চাচ্ছেন আবার ডিলিট করে দিবেন। হ্যাঁ, সম্ভব। আমি কিন্তু এই ডোমেন নিয়ে আগেও ক্লাস নিয়েছি, আপনাদের ক্লাসের আগে দেখলেন এটাকে ডিলিট করে দিয়েছি, আবার নতুন করে একদম দেখাচ্ছি আপনাদের। আর নিজের পার্সোনাল বা মানি সাইটের জন্য করলে তো আর সেটাকে তো আর ডিলিট করবো না, ডিলিট করলে তো আমার সবই শেষ। সো আমাদের এটা যেহেতু কাজের ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে, এই জন্য। সো আমরা সবার আগে কোথায় যাব? সফটাকিউলাস অ্যাপ ইনস্টলার। সো আমরা এখানে চলে যাব সাইট তৈরি করার জন্য। তো মনে রাখবেন সফটওয়্যার সেগমেন্টের মধ্যে থাকবে সফটাকিউলাস অ্যাপস ইনস্টলার। সেখান থেকে আমরা বাম পাশে চলে যাব কোথায়? ব্লগস। সেখান থেকে কোথায়? ওয়ার্ডপ্রেস, কারণ আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব ইজি মাধ্যমে সাইট তৈরি করে ফেলবো। তো কোথায় আসলাম? প্রথম সি প্যানেলের মধ্যে, সেখান থেকে কোথায় গিয়েছিলাম আমরা, কারো মনে আছে আপনাদের? সফটওয়্যার সফটাকিউলাস অ্যাপস ইনস্টলার। জি, জাস্ট সেখান থেকে আমরা কোথায়
ব্লগ থেকে মানে ব্লগ সাইট বা ওয়েবসাইট যেটাই বলেন আমরা তৈরি করব। এরপর ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে দেখেন এখন আমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে সাইট রেডি করতে হবে। প্রথম হচ্ছে ভার্সন। ওকে, সফটওয়্যারের বা এই ওয়েবসাইটের ভার্সন আমরা একদম লেটেস্টটাই নিলাম, 5.7.1। ওকে, লেটেস্টটা আমরা নিলাম। এরপরে চুজ ইনস্টলেশন ইউআরএলস, মানে আমাদের অনেক সাইটের আগে দেখবেন www থাকে, কিছুগুলো www থাকে না, শুধু http বা https থাকে। http একটা আর https এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে কেউ যদি SSL সিকিউরিটি কেনে তাহলে আসলে তার এস নিবে, আর যদি SSL না কিনেন তাহলে http এটা নেবেন। SSLটা যেমন আপনার হচ্ছে এখানে আলাদা করে কিনতে হয়। দেখেন SSL বিভিন্ন কি করে আপনার আছে, SSL এই যে সিকিউরিটির মধ্যে দেখেন SSL সার্টিফিকেট, বাট একজন হোস্টের মধ্যে ডিফল্ট ভাবে SSL ফ্রি দিয়ে দেয়। আপনি যখন প্যাকেজে গিয়ে দেখবেন যে ফ্রি SSL থাকে। স্যার এসএসএল এর কাজ কি? SSL এর কাজ হচ্ছে মেইনলি আপনার এইগুলো ধরেন বিশেষ করে সিকিউরিটি বাড়ানো সাইটের, বিশেষ করে কাদের সিকিউরিটি দেয়, যেমন ধরেন কোনো একটা ই-কমার্স সাইটে আমাদের দেশের মানুষ তো আমরা এত বেশি আসলে খেয়াল করি না, কিন্তু বাইরের দেশের মানুষ যে কোনো জায়গাতে তার বিলিং ইনফরমেশন দেওয়ার জন্য বা মাস্টার কার্ড দিয়ে কোনো পেস করার জন্য তারা আগে দেখে যে সেটার SSL আছে কিনা। SSL হচ্ছে কি করে যে এই সাইটে যদি আমি কোনো কিছু কিনতে যাই, দেখেন তার তালা মানে SSL, তার মানে এই সাইটে কোনো কিছু মাস্টার কার্ড দিয়ে কিনলে এই সাইটের আসলে কোনোভাবে ক্ষমতা নাই যে আমার মাস্টার কার্ডের ইনফরমেশন এই সেই তারা সেভ করে রাখবে, কারণ এটাই যে থার্ড পার্টি মিডিয়া SSL আছে তারা এটাকে নিজ দায়িত্বে রিমুভ করে দিবে, এটা একটা প্রোটোকল। সো এদের আসলে লাভ কি, এরা হচ্ছে কাস্টমারের তো অবশ্যই সেফটি সিকিউরিটি বিষয় না বোঝাইলে তারা তো এখানে মাস্টার কার্ড দিবে না বা এই টাইপের ইনফরমেশন দিবে না, এই জন্য আর কি এটা হচ্ছে SSL। অনেক সাইটে দেখবেন SSL থাকে না, সেখানে আনসিকিউর দেখায়। এটাও বর্তমানে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরের ছোট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। সো আমার মতে SSLটা নিয়ে নেওয়াটা বেটার। ওকে, কারণ আবার অনেক সময় ব্রাউজারে ঢুকতেও প্রবলেম করে SSL না থাকলে, কারণ এই সাইটগুলো একটু আনসিকিউর সাইট হয়। আচ্ছা, আমরা SSL বিশেষ করে ই-কমার্স সাইটে যেখানে দেখবেন যে SSL নাই সেই সব জায়গাতে কিন্তু মাস্টার কার্ড এই সেই দেয়াটা কিন্তু একটু রিস্কি। ওকে, তো আমরা হচ্ছে কি করব, জাস্ট SSL না থাকলে দেখবেন নট সিকিউর দেখায়। আচ্ছা, আমরা বিভিন্ন গভর্নমেন্ট সাইট টাইট এগুলোতে পেতে পারেন। তো আমরা সবার আগে কি করব, যদি আমাদের SSL কেনা থাকে, যেমন বললাম একজন হোস্টেল ডিফল্ট ভাবে থাকে, আবার নেম চিপে ধরেন থাকে না, আপনি চাইলে কিনতেও পারেন নাও কিনতে পারেন। যদি SSL কেনা থাকে তাহলে আমরা https www সহ অথবা www ছাড়া এই দুইটার যে কোনো একটা দিতে পারি, আর যদি না কেনা থাকে তাহলে SSL এর S বাদে এই দুইটার একটা। তো আমরা ধরেন এটাই দিচ্ছি, যে কোনো একটা দিতে পারেন। SSL কেনা থাকলে অবশ্যই SSL এর দুইটার যে কোনো একটা দিতে হবে। আমি ধরেন এটা দিলাম, বা www ফরম্যাটও দিতে পারি, এটা আসলে কোনো ম্যাটার না, এটা এসইওর কোনো ভ্যালু ওভাবে নাই। আর ডোমেইন যেটা সেটা তো অলরেডি ডিফল্ট ভাবে অ্যাড করাই থাকবে। আর যদি একবার অ্যাড করে একবার তো এভাবে ইনস্টল করবেন, নেক্সট টাইমে যদি কেউ এই হোস্টিং এ আরেকটা সাইট অ্যাড করতে চান, শুধু আরেকটা ডোমেইন কিনে দেন অ্যাড অন ডোমেইন নামক একটা অপশন আছে, ওই যে ওই সফটাকিউলাসের মতো, ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখেন আগে আমরা এটা ইয়ে করব। আর যদি ইন ডিরেক্টরিতে কোনো কিছু লেখা থাকে তাহলে সেটাকে এক টানে মুছে দিতে হবে। কেন মুছে দিতে হবে, কারণ ইন ডিরেক্টরির মধ্যে কোনো কিছু ধরেন ডাব্লিউপি লেখা থাকা মানে আমার এই সাইটটা সার্ভারের মধ্যে ডাব্লিউপি নামক কোনো ফোল্ডারের মধ্যে ওপেন হবে। তো আমাদের সাইটটা যেহেতু আমরা মূল সার্ভার থেকে ওপেন করতে চাচ্ছি, কোনো ফোল্ডার না, তো এখানে কোনো কিছু লেখা থাকলে মুছে দিবেন। ওকে, এরপরে এই ইনফরমেশন দেওয়ার পরে আমাদের দিতে হবে সাইট সেটিংস, মানে আপনার এখানে সাইটের নাম দিতে হবে। আর এখানে সাইটের ডেসক্রিপশন, সাইটের নাম ডেসক্রিপশন কি আমি একটু দেখাচ্ছি। ধরেন আমি কোনো একটা সাইটে গেলাম, জাস্ট কফি মেকার বা এই সেই বিভিন্ন সাইট আছে।
আচ্ছা, ধরেন এই যে এই সাইটে গেলাম, এই সাইটের মধ্যে যাওয়ার পরে এই যে একদম উপরে হেডিং এ কার্জন নিলে দেখেন প্রথম কি করলো, জাস্ট কফি মেকার দেখেন লেখা আছে। এরপর একটা ড্যাশ মানে টাইটেল সেপারেটর বলা হয়। এরপরে মেক বেটার কফি এভরি টাইম, মানে প্রথম আমার যে ডোমেন নেমটা হবে সেই নামে এই যে জাস্ট কফি মেকার লিখে, কারণ এই সাইটের নাম জাস্ট কফি মেকার। তবে এখানে রোবোটিক ফরম্যাটে একসাথে ছোট হাতের লেখা থাকে, বাট সাইটের মধ্যে এখানে দেখেন প্রথমটা সবগুলো ক্যাপিটাল লেটার, স্পেস আছে, এভাবে লিখতে হয়। এটা যে কোনো সাইটের ক্ষেত্রে আসলে দেখবেন এভাবে গেলে জাস্ট এগুলো লেখা থাকে। এই যে এটা আবার দেখেন এসএসএল নাই, নট সিকিউর। ওকে, সো আমাদেরকে কি করতে হবে আমাদের সাইটের মধ্যে, তাহলে মাই ব্লগে কি লিখবো কেউ একজন বলতে পারবেন? মাই ব্লগে কি লিখতে হবে আমাকে? স্যার উইকি বাংলা সাইট নেম, জি, .net। উইকি বাংলা আমাকে লিখতে হবে, এবং উইকি বাংলা এই যে এই ফরম্যাটে লিখতে হবে, মানে হিউম্যান ফরম্যাটে, রোবোটিক ফরম্যাটে ভাবে সবগুলো ছোট এমন না, উইকি ড্যাশ বাংলা। আবার যদি উইকি বাংলা লিমিটেড থাকতো তাহলে আমি হয়তো এখানে লিমিটেড বা এলটিডি সংক্ষেপে লিখতাম। আর এখানে হচ্ছে সাইট ডেসক্রিপশন বলতে সাইটের একটা স্লোগান লিখতে হবে, মানে আপনার সাইট কি কি রিলেটেড আপনি এখানে কাজ করেন, মানুষজন যেন পড়ে বুঝতে পারে। যেমন কফি মেকারের লেখা ছিল মেক বেটার কফি এভরি টাইম, এটা একটা তাদের বিজনেসের স্লোগান। আমরা এখানে দিতে পারি ধরেন এরকম একটা, আমি দাঁড়ান, স্যার আমার সাইটটা কি নিয়ে হবে সেটা নিয়ে আমি লিখবো, তাই না? হ্যাঁ আমার সাইট কি রিলেটেড হবে সেইভাবে আমরা একটা লিখবো। আমি লিখলাম দ্য আচ্ছা। আলটিমেট বাংলাদেশি এনসাইক্লোপিডিয়া, মানে বাংলাদেশি রিলেটেড যে কোনো ইনফরমেশন এসেই পাওয়া যাবে। ওকে, আমি ধরেন এটা লিখলাম। যদি আমার সাইট ফিটনেস নিয়ে হতো আমি লিখলাম যে দ্য আলটিমেট ফিটনেস গাইড বা কিছু একটা, মানে আপনার সাইট যে রিলেটেড হবে আপনি সেই রিলেটেড করে সুন্দর করে একটা লিখবেন। ধরেন যদি আমার এই স্টুডেন্টের সাইট এক্সাম্পল এটা বলি, ধরেন উপরে কার্জনে নিলে দ্য ফ্যামিলি নিড, দেখেন ইয়োর নিড আওয়ার ডিড, এটা ধরেন তার স্লোগান। আর দুইটার মাঝখানে যেটা আছে ওটাকে বলা হয় টাইটেল সেপারেটর। বুঝতে পারছি স্যার। ওকে, তো আমরা এভাবে এখানে লিখব। এরপরে হচ্ছে এক অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্ট বলতে আমরা কিন্তু সি প্যানেলের মধ্যে কিন্তু আমাদের কাজ কম, আমাদের আর্টিকেল কিন্তু পাবলিশ করতে হয় আমাদের সাইটের মধ্যে এসে, সাইটে লগ ইন করে। তো সি প্যানেলের আইডি পাসওয়ার্ড কিন্তু সাইটের মধ্যে কাজ করবে না। সাইটে লগ ইন করার জন্য সাইটের নেম /wp-admin, মানে ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু এভাবে আসলে গিয়ে ঢুকতে হয়। নরমালি আমরা যদি এই যে দেখেন এটাও কিন্তু জুইসার কিংও কিন্তু ওয়ার্ডপ্রেস সাইট, এত বড় বড় সাইট দেখেন, তার মানে এখানে কোনোই ভাবার চিন্তা নেই যে ওয়ার্ডপ্রেসে আমাকে ভালো পারফরমেন্স দিবে কি দিবে না, অবশ্যই মাস্ট বি। কারণ দেখেন এই সমস্ত সাইটে ঢোকার জন্য আবার কিন্তু এই সাইটের যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে। তো আমরা এখন যে আইডি পাসওয়ার্ডটা দিব সেটা আমাদের ওই মূল সাইটে ঢোকার জন্য। সি প্যানেলে আমাদের কাজ কম, এই সাইট ইনস্টল করে রেডি করার পরে সি প্যানেলে খুবই কাজ কম। আমাদের মেইন কাজ যত আর্টিকেল পাবলিশ করা, ব্যাকলিঙ্ক যাবতীয় কাজ থাকে আমাদের এই যে সাইটের মধ্যে। তো আমরা সেই সাইটটাই তো রেডি করতেছি, সেই সাইটের আইডি পাসওয়ার্ড কি হবে, ইউজার নেম পাসওয়ার্ড, সেটাই আমরা এখন দিব। আর সি প্যানেলে যাওয়ার জন্য কি করতে হয়, ডোমেন নেম /cpanel লিখতে হয়। আর ওয়েবসাইটে যাওয়ার জন্য ওয়েবসাইটের নেম / কি wp-admin। জি, সো আমরা এখান থেকে ধরেন আমাদের ইচ্ছা মতো, এটা ডিফল্ট ভাবে আসলে ইউজার নেম অ্যাডমিন থাকে, অ্যাডমিন না দিয়ে আপনারা নিজের মতো করে একটা দিতে পারেন। কারণ এখানে এবং এটা তো ইউজার নেমে কোনো স্পেস হবে না, কারণ ওই হ্যাকাররা আসলে জানে তো যে যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট করতে গেলে ইউজার নেম ডিফল্ট ভাবে অ্যাডমিন লেখা থাকে। তো অনেক সময় ওইটা লিখে তারা হ্যাকিং এর জন্য ট্রাই মাই করতে পারে, এই জন্য ওইটাকে চেঞ্জ করে দেওয়াটাই বেটার, ইউজার নেম। আর পাসওয়ার্ড তো এখানে আমার ইচ্ছা মতো আমি একটা এই যে পাসওয়ার্ড দিব। আচ্ছা, এটা দেখা যাচ্ছে, এটা আমি হাইড করে রাখলাম, তাহলে আমি টাইপ করলে আপনারা দেখতে পারবেন না। তো আমার মতো আমি কি করলাম, একটা দেখেন এখন এরকম কালার হলো, মানে এটা একটু হার্ড হয়ে গেছে। আপনার বিভিন্ন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউম্যারিক, এরপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার এগুলো দিলে পাসওয়ার্ডগুলো একটু স্ট্রং হবে। এরপর ডিফল্ট ভাবে এখানে যা মেইল আছে, আমরা কোন ল্যাঙ্গুয়েজে লেখালেখি করবো, আমার সাইটে ইংলিশে, সো ইংলিশ রাখবো আমরা। এরপর এখান থেকে যে কোনো একটা থিম আপাতত চুজ করতে পারেন, যে কোনো একটা থিম এটা সিলেক্ট করে দিলেন, এটা ব্যাপার না, আমরা পরে গিয়ে তো আমাদের চেঞ্জ করে ফেলবো। আমরা সিলেক্ট থিমে দিলাম, পরে গিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো একটা থিম দিব। আর এরপরে নিচে
এখানে আমরা একটা আমাদের ইমেল অ্যাড্রেস দিব, নিজের পার্সোনাল ইমেল, যে নেক্সট টাইমে কোনো ইনস্টলেশন কোনো কিছু ইনফরমেশন হলে আমাদের মেইল ইনফরমেশন যাবে। সো আচ্ছা, এইখানে এমন কোনো ইনফরমেশন আছে যেটা আপনারা বুঝতে পারেন নাই কেউ? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন তো মেবি? জি, শুনছি। আচ্ছা, এইখানে এমন কোনো কিছু আছে যেটা আপনারা বুঝতে পারেন নাই? আমরা সফটটেকিউলাসে এসে দেন ব্লগ, সেখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং ইনস্টল করার সময় কিছু ইনফরমেশন দিতে হবে, সেই ইনফরমেশনগুলো দিলাম। এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। অ্যাডমিন ইমেলটা কি ওই ডিফল্ট ভাবেই থাকবে না আমরা হ্যাঁ, এটা নিজের ইমেল ডিফল্ট দিতে ভাবেই পারবো? থাকবে, এটা ডিফল্ট ভাবে এটাই রাখেন, কারণ এই মেইলে আমরা পরে ঢুকতেও পারবো চাইলে। আচ্ছা, আবার চাইলে এখানে চেঞ্জও করে দিতে পারেন অন্যভাবে, যদি hello@wikibangla.net, মানে এটাকে ওয়েব মেইল বলা হয়, আপনি চাইলে সেটাও করতে পারেন। ওয়েব মেইলে ঢোকার জন্য admin@wikibangla.net/webmail এভাবে লিখতে হয়, বা wikibangla.net/webmail, ওইটার আইডি পাসওয়ার্ড দিয়ে আর কি ঢুকতে হয়। আচ্ছা, সো দেখেন এখান থেকে আমরা একটা আমাদের পার্সোনাল মেইল দিয়ে এরপর ইনস্টলে ক্লিক করলাম। এখন আমাদের সাইটটা কি হচ্ছে? ইনস্টলেশন হচ্ছে, মানে সাইট মেক হচ্ছে। সেটা হয়ে নিক। হ্যাঁ, বলতেছে যে আমাদের সাইটটা কি হয়েছে, অলরেডি রেডি হয়ে গেছে। আমাদের সাইটটা রেডি হয়ে গেছে, আমরা আমাদের সাইটটাকে দেখতে পারবো যে এখানে গিয়ে। আর আমাদের সাইটে ঢোকার জন্য এই যে wikibangla.net/wp-admin, এভাবে গিয়ে আমরা আমাদের সাইটে ঢুকতেও পারবো। এই যে আমাদের সাইটটা আমরা দেখলাম, যেটা এই যে এসএসএল দিয়েছিলাম এটা আছে। ওকে, দেখেন এটা ডিফল্ট ভাবে একটা থিম আছে। আমরা এই যে উপরে যদি কার্সার নেই, ওই যে দেখেন উইকি বাংলা ড্যাশ দ্য আলটিমেট বাংলাদেশ এনসাইক্লোপিডিয়া এইভাবে লেখা আছে, এরপর আমাদের ডোমেইন নেম। এখানে আসলাম, ওই যে স্ল্যাশে ক্লিক করেছি জন্য ডিফল্ট ভাবে আইডি পাসওয়ার্ড দেয়া ছিল জন্য লগইন হয়ে গেছে। আমরা যদি লগ আউট করি তাহলে দেখবেন আমাদের সাইটে ঢোকার জন্য আবার ওই আগের মতো সিস্টেম করে আসতে হবে। কিভাবে? আচ্ছা, কেউ একজন বলেন সাইটে যাওয়ার জন্য আমরা কিভাবে যাব? সাইটে যাওয়ার জন্য তো স্যার wp-admin। যে আগে আমাদের ডোমেইন নেমটা লিখে নেই, wikibangla.net, দেন এটা লিখলে তো আমরা আমাদের সাইটে যাবে, কারণ আমাদের সাইট অলরেডি তৈরি হয়ে গেছে জন্য সাইটে। এরপরে আমরা এই যে স্ল্যাশ দিয়ে wp-admin লিখে এন্টার দিলে এখন আমাদের কি হবে, এই যে আইডি পাসওয়ার্ড কিছুক্ষণ আগে আমি যেটা দিয়েছি উইকিবাংলা, আর পাসওয়ার্ডের জায়গায় আমাদের পাসওয়ার্ড যেটা আমি দিয়েছি সেটা আমি এখন দিব। এখানে দিলে জাস্ট হচ্ছে আমাদের সাইটে আমরা লগ ইন করে ফেললাম। ওকে, তো সাইটে দেখেন আমরা লগ ইন করলাম। সাইটে লগ ইন করার পরে সাইটে আমাদের অনেকগুলো কাজ আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। প্রথম হচ্ছে এটাকে সাইটের ব্যাকএন্ড বলা হয়, আর সাইটের ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা বাইরে থেকে মানুষজন আমাদের সাইটটাকে যেভাবে দেখবে, এই যে মানুষজন এভাবে দেখবে, পরবর্তীতে পোস্ট দিলে এই সাইটে যেমন বাইরে থেকে এভাবে দেখা যায়, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। বাট ব্যাক এন্ডের ভিতরে যখন অথর কাজ করে তখন কিন্তু অন্যভাবে দেখে, যে আমরা যেভাবে দেখতেছি এভাবে, এই যে ভিতরে। তো আমাদের সাইটের লুকও আমরা অনেক সুন্দর করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। তো সেই জিনিসগুলোর জন্য আমাদের এখানে কাজ করতে হবে। প্রথম হচ্ছে পোস্ট। পোস্টের মধ্যে আমরা যতগুলো পোস্ট করেছি অল পোস্টে যেতে পারি। অল পোস্টে গেলে যতগুলো পোস্ট আছে এদিক দিয়ে দেখা যাবে, আমরা চাইলে এডিট করতে পারবো। দেখেন ডিফল্ট ভাবে আমাদের একটা পোস্ট হয়ে আছে যেটার নাম কি, হ্যালো ওয়ার্ল্ড। এটা সব সময়ই হয় যে আপনার সাইটে ডিফল্ট ভাবে এই যে একটা পোস্ট, এটা কিন্তু একটা আর্টিকেল বা পোস্ট হয়ে আছে হ্যালো ওয়ার্ল্ড নামক। এটাকে পরে আমরা ফেলে দিব, মানে ডিলিট করে দিব বা এডিট করে ফেলতে পারি, করে চেঞ্জ করে ফেলবো। এটা এমনি আর কি হয়ে আছে। মানে ওয়ার্ডপ্রেস ইয়ে করলে যে ডিফল্ট ভাবে একটা থিম ইনস্টল হয়ে আছে, একটা ক্যাটাগরি, সবকিছু একটা একটা অ্যাড হয়ে যায়। পরে অবশ্যই এগুলো আমরা ডিলিট করে দিব। এরপরে আমরা নতুন আর্টিকেল দেওয়ার জন্য এই যে অ্যাড নিউ এ গিয়ে আমরা কি করতে পারবো, নতুন আর্টিকেল আমাদের সাইটে দিতে পারবো। অ্যাড নিউ এ গেলে যে এখান থেকে আমরা নতুন আর্টিকেল সাইটে কিভাবে পাবলিশ করতে হয় এগুলো তো আমরা ম্যানুয়ালি করে করে সাজায় দেখবো। তো জাস্ট ক্লিক করেছে, এখনো লোড নেয় নাই। ওকে, কিভাবে আর্টিকেল টার্টিকেল পাবলিশ করতে হয়, হেডিং বা এই সেই, এগুলো আমরা দিব।
তবে এটার থেকে আমরা যেটা করতে পারি, আমরা একটা প্লাগইন সেট করে নিব, ক্লাসিক এডিটর। এটা নিলে আমাদের আর্টিকেল পাবলিশ করার যে ফরম্যাটটা সেটা আরেকটু সুন্দর দেখাবে। আপডেট হওয়ার পরে এরকম হয়েছে, তবে আপডেটের আগে যে ভার্সনটা ছিল ওইটা আর্টিকেল পাবলিশ করার জন্য আরেকটু বেশি ফ্রেন্ডলি। তো আমরা ওই পরবর্তীতে আমরা প্লাগইনস ইনস্টল করব যখন, তখন আমি দেখাবো। তো যাই হোক, আর্টিকেল পাবলিশ করার জন্য আমরা এখানে আসি, এরপর ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি তৈরি করার জন্য আমরা এখানে আসি, বিভিন্ন ক্যাটাগরি তৈরি করতে পারবো, কোনোটা এডিট করতে পারবো, ক্যাটাগরির নাম চেঞ্জ করে ফেলতে পারবো। ক্যাটাগরি কি? ক্যাটাগরি হচ্ছে আপনার যে কি কি রিলেটেড আর্টিকেল দিবেন, হোম বা জুইসিং এর মধ্যে শুধু জুস, ব্লেন্ডারের মধ্যে শুধু ব্লেন্ডার আর্টিকেল, সেগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি ক্যাটাগরি করে এখানে মেনু দেওয়া হয়েছে। এটা হচ্ছে লোগো। এই যে উপরে যেটা থাকে, যে যেমন এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে ফেবিকন। ওকে, সো যাই হোক, আর এগুলো তো ক্যাটাগরি এক একটা। সো আমরা এই জিনিসগুলো আমাদের সাইটে কাজ করব। এরপরে হচ্ছে আরো ট্যাগের কোনো কাজ নাই আসলে, মিডিয়ার মধ্যে ইমেজ টিমেজ থাকবে, পেজ ক্রিয়েট করতে পারবো, বিভিন্ন মানুষ কমেন্টস করলে আসবে, অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম জনিত কাজ, থিম কাস্টমাইজেশন, বিভিন্ন মেনু টেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটরের মধ্যে গিয়ে কোডিং এ কাজ করা। এরপর প্লাগইনের মধ্যে বিভিন্ন প্লাগইন, মানে যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের সাইটে নাই, বাইরে থেকে নিয়ে আসার জন্য সেগুলোকে আমরা প্লাগইনের মাধ্যমে কাজ করতে পারবো। ইউজারে গিয়ে আমরা কাউকে আমাদের সাইটের ইউজার করে দিতে পারবো, ডিলিট করতে পারবো, বিভিন্ন কাজ, টুলের মধ্যে কাজ আছে, সেটিংসের মধ্যে কাজ আছে, সেগুলো আমরা করব। তো আমাদের প্রথম যে কাজ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, আমরা কিন্তু সেটা অলরেডি করে ফেলেছি, মানে আমাদের সাইটটাকে ইনস্টল করেছি। এরপরে আমরা দ্বিতীয় কাজটা করব, যেটার নাম হচ্ছে কি ডিসকারেজ ইন্ডেক্সিং। মানে আমাদের সাইটটাকে যে আমরা তৈরি করে ফেললাম, এই সময় কিন্তু আমাদের সাইটে কোনো ইনফরমেশনই নাই, এটা দেখতে কিন্তু ফাঁকা। এই মুহূর্তে যদি গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের রোবট আমাদের সাইটে আসে, তাহলে কিন্তু আমাদের সাইটের ইমপ্রেশন নষ্ট হবে। ইমপ্রেশন বলতে এটা দেখবে যে শুরুতে একটা ফাঁকা সাইট, এই সাইটে আসলে এতটা ভালো না, মানে ইমপ্রেশন একটু ব্যাড হবে। তো এই জন্য আমরা কি করব, শুরুতে আগে আমাদের সাইটটা এই মুহূর্তেই ইনস্টল করার পরে একটু ডিসকারেজ করে রাখবো, যে সার্চ ইঞ্জিন যেন আমাদের সাইটটাকে এই মুহূর্তে খুঁজে না পায়। আমরা সুন্দর করে সাইটটাকে সাজানো গোছানোর পরে সার্চ ইঞ্জিনে সাবমিট করব। মানে বিষয়টা এমন যে, ধরেন আমি এই উদাহরণটা প্রায়ই দেই বিভিন্ন ব্যাচে, যে ধরেন কোন এক পক্ষ, মানে বর পক্ষ ধরেন কনে দেখতে গেল বিয়ের আগে, তো কি করবে, এমনিতেই কি ওভাবে দেখাবে? দেখাবে না কিন্তু মেয়েকে। মেয়েকে না দেখালে তো আলটিমেট বিয়েই হবে না, ঠিক আছে, কিন্তু ওইভাবে কিন্তু দেখাবে না, আগে তাকে সুন্দর করে সাজুগুজু করায় দেন হয়তো প্রেজেন্ট করবে। মানে এরকম আর কি, যেন ইমপ্রেশনটা ভালো হয়। আমাদের সাইটকেও আলটিমেট গুগলে ইন্ডেক্স না থাকলে আমরা তো র্যাঙ্কিংয়েই আসতে পারবো না। কারণ আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করি, যখন যে রেজাল্টগুলো আসে, সেই সাইটগুলো কিন্তু আগে থেকেই গুগলে ইন্ডেক্স করাই থাকে। ইন্ডেক্স না করা থাকলে তো র্যাঙ্কিংয়ে আসার প্রশ্নই আসে না। তো এই ইন্ডেক্স করার আগে আমরা এখন ডিফল্টভাবে যেহেতু ইন্ডেক্স অবস্থায় থাকে, আমরা এটাকে ডিসকারেজ করে দিব। মানে গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন যেন আমাদের সাইটটাকে ইন্ডেক্স করতে না পারে। এরপর সুন্দর করে সাজানো গোছানোর পরে, আর্টিকেল পাবলিশ করার পরে, এরপরে আমরা ইন্ডেক্স দিব। তো এই জন্য বলা হচ্ছে, সাইট ইনস্টলের পরে আমরা কি করে দিব, এটাকে ডিসকারেজ করে দিব, মানে সার্চ ইঞ্জিনগুলো যেন আমাদের সাইটটাকে খুঁজে না পায়। আমরা ম্যানুয়ালি www ডট লিখে আমার সাইটে যেতে পারবো, কিন্তু অনলাইন থেকে কখনোই এটা খুঁজে পাবেন না। কারণ দুইটা কিন্তু দুই জিনিস। দেখেন, আমি লিখলাম ব্লেন্ডার ফেয়ার ডট কম না লিখে শুধু ব্লেন্ডার ফেয়ার লিখলাম, এটা কিন্তু দেখেন সার্চ ইঞ্জিনে সার্চ দিলাম, এখন যে রেজাল্টগুলো যে আসলো এটা কিন্তু সার্চ ইঞ্জিনের রেজাল্ট, মানে এখানে ইন্ডেক্স আছে বিধায় কিন্তু আসলো, ক্লিক করে আমি সাইটে যেতে পারবো। কিন্তু যদি আপনি ডিরেক্ট অ্যাড্রেস লিখে সার্চ দেন, যে www ডট ব্লেন্ডার ফেয়ার ডট কম, তাহলে ডিরেক্ট কিন্তু আমরা অ্যাড্রেস লিখে কল করলাম, মানে এটা ইন্ডেক্স না থাকলেও এটা কিন্তু আসবে। কিন্তু যদি এটা ইন্ডেক্স না থাকলেও, এই যে শুধু ব্লেন্ডার ফেয়ার লিখলে কিন্তু এই সাইট সারা জীবনেও আসতো না। তো আমরা পরবর্তীতে আমাদের সাইটকে খুঁজে পাবো, কিন্তু সার্চ ইঞ্জিন যেভাবে, যে স্টাইলে সার্চ করে, ওই যে ওইভাবে কিন্তু সে আমাদের সাইটকে খুঁজে পাবে না। তো আমরা আমাদের সাইটে দেখেন আসার পরে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কি করে দিব, ডিসকারেজ করে দিব। ডিসকারেজ ইন্ডেক্সিং। ডিসকারেজ ইন্ডেক্সিং মানে ইন্ডেক্সিং যেন না হয়, এটা করার জন্য আমাদের কোথায় আসতে হবে, সেটিংস। সেটিংস থেকে আমাদের আসতে হবে রিডিং। সেটিংস থেকে কোথায়, রিডিং, মানে আমাদের সাইটটাকে যেন সার্চ ইঞ্জিন রিড করতে না পারে, মানে পড়তে না পারে, বা এক কথায় ইন্ডেক্সিং এ নিতে না পারে। তো এই যে নিচে আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি,
এখানে টিক মার্ক করা মানেই ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মানে এখানে টিক মার্ক দেওয়া মানেই কোনো সার্চ ইঞ্জিন আর এই সাইটটাকে ইন্ডেক্সিং এ নিতে পারবে না বা খুঁজে পাবে না। সেভ চেঞ্জেস করে দিলাম, মানে এটা টোটাল সব সার্চ ইঞ্জিন থেকে, শুধু গুগল না, যত সার্চ ইঞ্জিন আছে কেউ আর খুঁজে পাবে না, এটা ডিসকারেজ হয়ে গেছে। নেক্সট টাইমে আমরা সব কিছু সুন্দর করে ঠিকঠাক করা রেডি করার পরে আমরা এই টিক মার্কটাকে উঠাই দিয়ে দেন সেভ করব, করে এরপরে আবার গুগল ওয়েব মাস্টার টুলে অ্যাড করে সাইটটাকে ইন্ডেক্স করে ফেলবো। বাট এটা আবার অফ থাকা অবস্থায় গুগলে ইন্ডেক্স করতে যতই যান আবার নিবে না, তো এটা আমরা আগে থেকে অফ করে দিলাম, পরে আমাদের এটাকে উঠাই দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে যেটা করব, আমরা এটাকে ডিসকারেজ করে দিলাম, এরপরে আমরা নেক্সট কাজটা করব, এটা হচ্ছে কি থিম ইনস্টলেশন। থিম ইনস্টলেশন বলতে বিভিন্ন টাইপের পেইড থিম আছে, ফ্রি থিম আছে। পেইড থিমে মানে যে থিম ফ্রি ইউজ করবেন ওইটারও আবার পেইড পাওয়া যায়, মানে পেইড ভার্সনে কি থাকে, একটু বাড়তি ফিচার থাকে। বাট বিষয়টা এমন না যে আপনি ফ্রি নিয়ে র্যাঙ্কিংয়ে যেতে পারবেন না, এমন না, এমন কোনো কিছুই না। ফ্রি নিয়ে আমি বলবো শুরুর দিকে আপনারা ফ্রি নিয়ে কাজ করেন, পেইড নিলে যেটা বাড়তি কিছু ফাংশনালিটি থাকে, সাইটটাকে আরেকটু হয়তো সুন্দর করা যায়। সো আপনার শুরুতে ফ্রি নিয়ে কাজ করতে পারেন, যেমন আমার এই সাইট, আমার রেস্টুরেন্ট দেখতেছেন, এগুলো সবই ফ্রি। এটা কেউ আমরা চাইলে যে কোনো এই সাইটটা কোন থিম ইউজ করে সেটা চেক করার জন্য এটাকে কপি করে আমরা WP থিম ডিটেক্টর নামক একটা টুল আছে, WP থিম ডিটেক্টর, এই সমস্ত জায়গায় গিয়ে চেক করে দেখতে পারেন। তবে ফ্রির মধ্যে বেস্ট দুইটা থিম হচ্ছে, একটা হচ্ছে জেনারেট প্রেস আর একটা হচ্ছে অ্যাস্ট্রা। অনেকগুলো আছে, এর মধ্যে আমরা হয়তো একটু পরে আসলে শেষ করে দিব, খুব বেশিক্ষণ লেন্দি করব না আমরা। দেখেন আমরা এখান থেকে ক্লিক করলাম, কিছু অপশন কেটে দিই আমি। এই যে ফোকাস ব্লগের চাইল্ড থিম, এটা হচ্ছে, এটা মানে পেইড থিম, ওকে। ফোকাস ব্লগে এটা হচ্ছে অবশ্য পেইড থিম নিয়ে কাজ করছে, আর কি কি প্লাগইন নিয়ে কাজ করছে এগুলো চলে আসছে, ইয়োস্ট, ওকে। তো আমরা হচ্ছে এটা নিয়ে এক্সাম্পল দেখি। অবশ্য ফ্রি জেনারেট পেস্টেস এরকম, তো ফ্রি থিমের মধ্যে জেনারেট ট্রেস অথবা অ্যাস্ট্রা নেবেন। আর পেইড নিতে গেলে জেনারেট পেসও বেস্ট, অথবা ফোকাস ব্লগ, এই যে এইটা ভালো, আবার রিহ্যাব আছে, ওকে। বাট জেনারেট, ফ্রি থিমে জি বলবেন? বুঝি নাই আপনার কথা। ফ্রি থিমের অ্যাস্টার সাথে আরেকটা কি যেন বলবেন? জেনারেট প্রেস মানে এগুলো এমন না যে এটাগুলো টোটালি ফ্রি, ফ্রিতেই ম্যাক্সিমাম ভার্সনগুলো দিয়ে দিছে, পেইড নিলে আরো বেশি অপশন পাবেন। দেখেন আমরা এখান থেকে আপাতত জেনারেট প্রেস থিমটাই নিব। তো থিমের জন্য আমাদেরকে যেতে হবে, আমরা যদি হোমে ব্যাক যেতে চাই তাহলে ড্যাশবোর্ডে ব্যাক যেতে হবে। ড্যাশবোর্ড মানে ধরেন হোম, এই যে থিম জনিত কোনো কাজের জন্য আমাদের অ্যাপিয়ারেন্সে আসতে হবে, এখান থেকে যে থিমে যাব, থিম থেকে আমরা কোথায় অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ এ যাব। অ্যাড নিউ এ যাওয়ার পরে যদি কেউ নিজের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হন, মানে কোডিং করে করে যদি থিম নিজে তৈরি করেন, তাহলে সেই থিমকে চাইলে আপলোডও করতে পারবেন। অন্য কোথাও থেকে কিনে নিয়ে আসলে, যেমন থিম ফরেস্ট, এই সেই বিভিন্ন সাইট আছে থিম কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে তখন আপলোড করতে হবে থিমের ফাইলটা। আর এখান থেকে ফ্রিতে নিতে চাইলে বা পেইড নিতে চাইলে, এই যে আমরা সার্চ দিলাম, ধরেন এখন জেনারেট পেজ লিখে সার্চ দিব, বা এদিক থেকে দেখেন এগুলো হচ্ছে ফিচার, যেগুলোকে ফিচার করেছে। এই যে বিভিন্ন পপুলার থিমের জন্য পপুলারে ক্লিক করেন, যেগুলো মানুষ বেশি ইউজ করে। এই যে বিভিন্ন থিম আছে, এই যে অ্যাস্ট্রা দেখতে পাচ্ছেন, এরপরে 2020, বা এই যে এরকম আরো বিভিন্ন, এই যে জেনারেট প্রেস, ওকে। সেইভাবে পপুলারের মধ্যে গিয়ে পাবেন। লেটেস্ট বলতে নতুন মার্কেটে এসেছে, মানে এখানে ইনস্টল করেছে, মানে বিভিন্ন ডেভেলপাররা তৈরি করে করে এখানে দিয়েছে ফ্রিতে। কেন দিয়েছে? কারণ কেউ ইউজ করে ভালো লাগলে হয়তো সেটা পেইডও নিবে,
বা কোনো কাজ করাইতে গেলে তো এখানে যারা তৈরি করেছে তাদের ইনফরমেশন থাকে, তাদের থেকে নেবে। এই যে নতুন এগুলো আসছে, আর এগুলো হচ্ছে ফেভারিটে যদি অ্যাড করে রাখতাম আসতো, অথবা আমি সার্চ দিতে পারি এখানে জেনারেট পেজ, আমরা সার্চ দিলেও চলে আসবে। যে কোনো থিমের নাম লিখে সার্চ দেবেন, ইনস্টল, এরপরে কি ইনস্টল করলেই হবে না, অ্যাক্টিভেট করলাম। এখন আমার এই সাইটে আমি যদি দেখি কেমন দেখাচ্ছে, যদিও ভিতরের কোনো ইমেজ টিমেজ কিন্তু আসবে না, এটা কিন্তু এই যে র ফরম্যাটে যেভাবে দেখাচ্ছে। আমি থিমটা কিন্তু নিয়েছি, এই যে এখন দেখেন লুক চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এটাকে কাজ করে করে সুন্দর করে নিতে হবে আর কি। আচ্ছা, ওকে, ধরেন এটা আমরা হচ্ছে এদিকে তাহলে কোথায় ছিলাম, যে থিম কিভাবে ইনস্টল করতে হয় সেই এগুলো আমরা দেখলাম এখান থেকে। আবার এদিকে তো দেখতেছিলাম, যেমন দেখেন এই থিমটা, আচ্ছা এই সাইটে ইনফরমেশন এখনো আসে নাই, মানে বিভিন্ন সাইটকে নিয়ে আপনারা এখান থেকে এভাবে চেক করে দেখতে পারেন যেগুলো কি থিম দিয়ে তৈরি। তো আমাদের সাইটের দেখেন, আমরা সাইটটাকে কি করলাম, একটু এভাবে আমাদের থিম কোথা থেকে ইয়ে করতে হয় সেটাও আমরা দেখলাম, মানে কিভাবে থিম ইনস্টল করব বা এগুলো আমরা দেখলাম। এটা অবশ্য বেশি টাইম নিচ্ছে, যাই হোক আপনি এভাবে বিভিন্ন সাইট টাইট পেলে কিওয়ার্ড দিয়ে দেখেন, ম্যাক্সিমাম দেখবেন যে জেনারেট পেজ থিম দিয়ে সাইট তৈরি। আমরা এটাকে কেটে দিচ্ছি, ওকে। তো আমরা এখান থেকে আমাদের সাইটের থিম ইনস্টল করলাম। এরপরে পারমালিঙ্ক সেটআপ। পারমালিঙ্ক সেটআপ বলতে ওই যে আমরা বলেছিলাম না যে আমাদের সাইটের ইউআরএল গুলো কেমন হবে। দেখেন এখানে ইউআরএল গুলো কেমন হয়, এদের ইউআরএল গুলো হয়, আমরা জানি যে আমাদের ইউআরএল গুলো কেমন রাখতে হবে, ডোমেন নেমের পরে যেন আমাদের কিওয়ার্ড থাকে। ওকে, ডোমেন নেমের পরে আমাদের যেন কি থাকে, কিওয়ার্ডস থাকে। দেখেন বেস্ট ভাইটামিক্স ব্লেন্ডার রিভিউ, বা এক্সাম্পল স্মুদি ব্লেন্ডার বা নিনজা ব্লেন্ডার। দেখেন বেস্ট ব্লেন্ডার ফর স্মুদিজ, কিওয়ার্ড অনুযায়ী কিন্তু ইউআরএল জেনারেট করতেছে। বাট আমাদের সাইটে যদি আমরা যাই, ডিফল্ট ভাবে যদি দেখি, কারণ আমাদের তো একটা হ্যালো ওয়ার্ল্ড নামক আর্টিকেল পাবলিশ করাই আছে, এরকে যদি ওপেন করি দেখেন ইউআরএল এর ফরম্যাট আনএসইও অপটিমাইজ, আগে ডেট আছে, এরপরে হ্যালো ওয়ার্ল্ড মানে হেডিং এর মধ্যে যে কিওয়ার্ড দিবেন সেটা আছে। তার মানে এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি না। ওয়ার্ডপ্রেসে ইউআরএল গুলো এসইও ফ্রেন্ডলি থাকে না, এটাকে আমাদের নিজেদের আগে ঠিকঠাক করে নিতে হয়। কারণ এই যে ডোমেইনের পরে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, তো ইম্পর্টেন্ট জায়গায় আমার ডেট বসে থাকলে কিন্তু ভালো না। আমাদের চাই আমরা যেন ডোমেইন নেমের পরে আমাদের কি আসে, কিওয়ার্ডটা আসে, আমাদের যেন ডেট মেট ডলার সাইন এই সেই এগুলো যেন না থাকে। এইটাকে ঠিকঠাক করার নামই হচ্ছে কি, পারমালিঙ্ক সেট আপ করা। পারমালিঙ্ক, কারণ ওই লিঙ্কটাকে পারমালিঙ্ক বলা হয়। তো পারমালিঙ্ক সেট আপের জন্য আমরা কোথায় আসবো, এই যে জাস্ট এদিক থেকে আমরা ড্যাশবোর্ডে আসলাম, আবার ড্যাশবোর্ডে এসে আবারও আমাদের সেটিংসেই আসতে হবে। সেটিংস থেকে এই যে দেখবেন পারমালিঙ্ক লেখা আছে, পারমালিঙ্ক কোথায় আছে, এই যে পারমালিঙ্কস, আমরা পারমালিঙ্কসে আসলাম। পারমালিঙ্কসে এসে এখানে ডেট অ্যান্ড নেম বা অন্যান্যগুলো আছে, আমরা এখান থেকে যাব কোথায়, পোস্ট নেম। যেটাই থাক না কেন আমরা কোথায় যাব, পোস্ট নেম, যেন আমাদের ডোমেন নেমের পরেই স্যাম্পল পোস্ট, মানে ওই যে হেডিং এর মধ্যে যে কথাটা আছে সেটা যেন চলে আসে। পরে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজও করতে পারবো। আমরা সেভ চেঞ্জেস করলাম। এখন যদি আমরা আমাদের সাইটে দেখেন যাই, আমাদের দেখি আমাদের হচ্ছে এদিক থেকে আমাদের আর্টিকেলটা, এখন এই আর্টিকেলের মধ্যে গেলাম, দেখেন ডোমেন নেমের পরে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা কিন্তু এভাবে চলে এসেছে। দেখেন জাস্ট এটা চলে এসেছে, তার মানে ইউআরএলটাকে আমরা কিন্তু পারমালিঙ্কটাকে সেট আপ করে নিলাম সুন্দরভাবে এসইও অপটিমাইজ হিসেবে। পরে আমাদের হেডিং এর মধ্যে যা রাখবো কিওয়ার্ডটা সেভাবে এখানে চলে আসবে, আবার চাইলে তারপরেও আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা কয়েকটা জিনিস দেখলাম। আচ্ছা আজকে মেবি আমরা মনে হয় এই কয়েকটাই দেখতে পারি, নেক্সট ডেতে আমরা হচ্ছে দেখি কালকেও যদি আমি পারি একটা পোস্ট দিব না, কারণ এর মধ্যে আমরা অল্প অল্প করে পারলে ক্লাসের দিন হয়তো আরো 2-1 দিন বাড়ায় দিতে পারি, হয়তো 1 ঘন্টা করে স্যার করে। এটা করলে ভালো হবে। জি এভাবে টাইম করব। ডিউরেশন কম হোক কিন্তু দিন বাড়ুক। হ্যাঁ দিন এভাবে বাড়ায় দিব না, কারণ এদিকে আবার করতে গেলে নামাজ কালাম এই সেই অনেকের ইয়ে থাকে তো। সো আজকে আমরা মনে হয় এই পর্যন্তই থাকি, 4 নাম্বার পর্যন্ত দেখলাম, এটা ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। নেক্সট ডেতে হয়তো কালকে আবার আমরা নিয়ে বাকিটুকু দেখে শেষ করে ফেললাম। তো আমি এভাবে দেখি দিন বাড়ায় দিব না। আপনারা সবার সাথে একটু কথা বলে রাখেন,
যেভাবে দিন টিন এভাবে 7টার পরেই দিলে কারো সমস্যা আছে কিনা, ওই জন্য আমরা 2 দিনের জায়গায় 4 দিন করে ফেললাম, কোনো সমস্যা নেই। বাট টাইমটা এই 7টাই থাকবে, 7টা ফিক্স। শুরু করতে করতে 7:15 বাজতে পারে, সবাই 7টায় প্রিপারেশন রাখবেন। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত রাখি, আর আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি যতটুকু হলো। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন্স আছে কিনা? না স্যার, সুন্দরভাবে বোঝা গেছে। ওকে, দেখতে আচ্ছা ওকে, আমি তাহলে ভিডিওটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের কাছে একটু টেকনিক্যাল মনে হবে, কিন্তু জিনিস